সেটাই হয়তো তোমার ভুলের মাসুল। আর আমি যেমনই থাকি কিন্তু মালাকে কষ্টে থাকতে দিব না। আমি সব সময়ই ওর পাশে থাকবো। তোমরা দেখো, উদয় ভাইয়া যদি সত্যিই অপরাধী না হয়ে থাকে তাহলে আমি উদয় ভাইয়াকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। বশির হায়াত পুষ্পের মাথায় হাত রেখে বলল, তুই এত কিছু কি করে করবি মা? আর তুই তো বলেছিলি নিবিড় খন্দকার খুব ভালো একজন ব্যারিস্টার, তাহলে তার পক্ষে কি করে ভুল হতে পারে? ভুল মানুষেরই হয় বাবা, হয়তো ওনারও ভুল হয়েছে। আর ওনার সেই ভুল ওনাকে ধরিয়ে দেওয়ার জন্যই আমার ওনার কাছে থাকা জরুরি। কিন্তু চৌধুরী পরিবার তো তোকে ভুল বুঝছে মা। ভুল বুঝুক বাবা, যে যতটুকু পারুক ভুল বুঝুক। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সবার দেয়া অপবাদ মঞ্জুর করে নিব আমি। যদি মালাও আমাকে সেই জন্য ভুল বুঝে তাতেও আমার কোনো আফসোস থাকবে না। মালা তোকে কখনোই ভুল বুঝবে না মা। পুষ্প হেসে বলল। আমি জানি বাবা। বশির হায়াত বলল, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর ওই বাদরটারও। বশির হায়াত পুলককে ইঙ্গিত করে কথাটা বলল। পুলক মাথা নুইয়ে নিল। পুষ্প হেসেই বলল, ঠিক আছে বাবা। আর হ্যাঁ, তুমিও আমাদের জন্য চিন্তা করবে না। তুমি কিন্তু একটু বেশি খরচ করছো। এভাবে খরচ করলে হবে বলো? এতটা খরচ করার কোনো দরকার নেই। তুমি তো জানো আমরা সব কিছুতেই অভ্যস্ত। তুমি কিসের কথা বলছিস মা? আমি তো বেশি খরচ করি না, আর এত বেশি খরচ করার সামর্থ্য নেই আমার। রতন ভাইকে যতটুকু দেই ততটুকু তো আমার মনে হয় তোদের কোনোভাবে মাস চলে যায়। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কোনোভাবে মাস চলে যায় মানে? কিন্তু রতন চাচা তো প্রতিদিন দামি দামি মাছ আর মাংস দিয়ে দিন পার করে। আর তুমি বলছো কোনোভাবে মাস কেটে যায়? রতন মিয়া শুকনো ঢোক গিলল। পুষ্প এক পলক তাকালো রতন মিয়ার দিকে, তারপর বশির হায়াতকে বলল, তুমি খাওয়া খরচের জন্য এই মাসে চাচাকে কত টাকা দিয়েছিলে বাবা? খাওয়া খরচের জন্য শুধু 5,000 টাকা দিয়েছিলাম। পুষ্প ভ্রু কুঁচকে বলল, 5,000 টাকা? কিন্তু আমরা এতদিন যা খেয়েছি তাতে তো মনে হয়নি। পুষ্প এগিয়ে গিয়ে রতন মিয়ার সামনে দাঁড়িয়ে বলল, চাচা, আপনার কি মনে হয় আমরা এতদিন যা খাবার খেয়েছি তাতে 5,000 টাকা দিয়ে আপনি চালিয়ে নিয়েছেন? আমার কিন্তু সেটা মনে হয় না। কারণ প্রতিদিন আমাদের খাবার টেবিলে যে খাবারগুলো থাকতো সেই খাবারগুলোর সবগুলো দাম মোটামুটি আমার জানা আছে। আমি তো মনে করেছিলাম বাবাই হয়তো আমাদের কথা চিন্তা করে এতগুলো টাকা খরচ করছে। কিন্তু আপনি এতদিন যা টাকা খরচ করেছেন সে টাকা কোথা থেকে পেয়েছেন? আর কেনই বা এতগুলো টাকা খরচ করেছেন? তুমি শুধুই চিন্তা করছো মা। আসলে আমি এই এলাকাতে এই বাড়ি অনেক দিন যাবত আছি। এই এলাকার দোকানদারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই তাদের কাছ থেকে আমি সবকিছু কম সময় পাই। আর তাছাড়া তোমাকে তো বলছি, আমার এ দুনিয়ায় কেউ নেই, বর্ণায় আমি আমার সবাইকে হারিয়েছি। তাই তোমাদের দুই ভাই বোনকে আমি আমার নিজের ছেলে মেয়ের মতো দেখি। কেন যেন রতন মিয়ার বলা কথাগুলো পুষ্পের বিশ্বাস হলো না। কিন্তু তার বাবা মা আর ভাইয়ের সামনে সে কিছু বুঝতে দিল না। তাই সে সবার সামনে রতন মিয়ার কথা বিশ্বাস করার ভাব নিয়ে বলল, আর তাই আপনি আপনার বেতনের সব টাকা আমাদের খাওয়ার পেছনে খরচ করেন? রতন মিয়া আর কিচ্ছু বলল না। পুষ্প আবারও বলল, চাচা, আমার বাবার সামর্থ্য আমার সবটাই জানা। আর আমরাও সেভাবেই বড় হয়েছি। আর সেটা নিয়ে আমাদের কোনো আফসোসও নেই। তাই আপনারও কোনো দরকার নেই নিজের সবকিছু আমাদের পেছনে খরচ করার। আপনার বয়স বাড়ছে, তাই এরকমটা আর করবেন না। আমি এখন থেকে আপনার কাছ থেকে সব হিসেব নিব। কোনো বাড়তি খরচ করা যাবে না। আমি আমার বাবাকে নিয়ে যতটুকু চিন্তা করি আপনার জন্যও ততটুকু চিন্তা করি আমি। রতন মিয়া মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল, আর মনে মনে বলল, যাক, বাঁচা গেছে। না হলে এই মেয়ের জেরায় মুখে দাঁড়িয়ে সবকিছু বলে দিতে হতো। বশির হায়াতও এগিয়ে এসে বলল, হ্যাঁ রতন ভাই, আপনি আমার ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ের মতো যত্ন করছেন, এতটুকুই তো আমি আপনার উপর কৃতজ্ঞ। আর তাছাড়া আপনার যদি কোনো খরচ চালাতে কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। পুষ্প বাবার হাত ধরে বলল, না বাবা, তোমায় আর কষ্ট করতে হবে না। তুমি শুধু আমার উপর একটু দোয়া করো। দেখো, একদিন আমি আমার বাবা মায়ের সব আবদার মেটাবো। পুলক পেছন থেকে হাত তুলে বলল, আমিও। বশির হায়াত আর শিরিন বেগমের গর্বে বুকটা ভরে গেল। তারা দুজনেই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরল।
পুলক বশির হায়াত আর শিরিন বেগমকে গাড়িতে তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রতনও রান্নাঘরের উদ্দেশ্যে চলে যেতে চাইলে পুষ্প তাকে ডেকে বলল। চাচা, রতন আবারও দাঁড়িয়ে গেল। পুষ্প রতনের সামনে গিয়ে বলল, এই বাড়িটা কার? এ বাড়ির মালিক কে? রতন পুষ্পের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। পুষ্প আবারও বলল, কিছু বলছেন না কেন? তুমি তো জানো মা, এই বাড়ির মালিক বিদেশে থাকে তার পরিবার নিয়ে। হ্যাঁ জানি, কিন্তু তার নাম? উজ্জ্বল, উজ্জ্বল চৌধুরী। ওনার ফোন নাম্বারটা দিন, আমি ওনার সাথে কথা বলবো। রতন মিয়া আবারও ঢোক গিলে বলল, ফোন নাম্বার? ফোন নাম্বার তো আমার কাছে নেই মা। পুষ্প ভ্রু কুঁচকে বলল, নাম্বার নেই মানে? মানে আমি তো কখনো নিজ থেকে ফোন দেই না, মালিকই সব সময় ফোন দেয়, তাও আবার ল্যান্ডলাইনে। পুষ্প কিছুটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আবার যখন ফোন দিবে তখন ওনাকে বলবেন আমি ওনার সাথে কথা বলতে চেয়েছি, ওনার নাম্বারটা চেয়ে রাখবেন। আচ্ছা মা। কথাটা বলে রতন মিয়া কোনো রকম পুষ্পের সামনে থেকে চলে যেতে চাইলে পুষ্প আবারও রতন মিয়াকে ডেকে বলল, আচ্ছা চাচা শুনুন, বলো মা। মানে আমার ঘরের চাবি কি অন্য কারো কাছে আছে? মানে আমি আম, জানতে চাইছিলাম আমাদের আগে কি এখানে কেউ থেকেছে যাদের কাছে আমার ঘরে ডুপ্লিকেট চাবি থেকে গেছে? রতন মিয়া এবার খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প কোনোভাবে তাদের সন্দেহ করছে। তাই তো তার সন্দেহ মেটাতে রতন মিয়া খুব জোর গলায় বলল, না মা, তোমাদের আগে এই বাড়িতে কেউ এসে থাকেনি, আর তোমার ঘরের চাবি অন্য কারো কাছে কিভাবে থাকবে? আমি তো সব কয়টা চাবি তোমাকে দিয়ে দিচ্ছি। পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন থেকে বাজারের সব হিসেব নিব। আর মনে করে কিন্তু এই বাড়ির মালিকের ফোন নাম্বারটা চেয়ে রাখবেন, আমি সন্ধ্যায় ওনার সাথে কথা বলবো। রতন মিয়া কোনো রকম মাথা নাড়িয়ে পুষ্পের সামনে থেকে চলে গেল। পুষ্প কিছু একটা ভাবতে শুরু করলো। সকাল সকাল ডক্টর সিদ্দিকের ফোন পেয়ে কিছুটা অবাক হলো উজান। ফোন রিসিভ করতে ডক্টর সিদ্দিক ওপাশ থেকে বলল, গুড নিউজ মাই সান। তোমাকে বলেছিলাম না, বাইরের দেশের খুব ভালো একজন ডাক্তার উদয় অপারেশন করতে খুব তাড়াতাড়ি দেশে আসার কথা দিয়েছিলেন আমাকে। সেই ডাক্তার রেজন জাহাঙ্গীর এই সপ্তাহে জার্মান থেকে দেশে আসছেন। আমরা খুব তাড়াতাড়ি উদয়ের অপারেশনটা সেরে ফেলতে পারবো ইনশাল্লাহ। উজান খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো খবর আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওনাকে তাড়াতাড়ি আসতে বলুন, ওনার দেশে আসা সহ থাকার সব ব্যবস্থা আমি করব। তার কোনো দরকার হবে না উজান। ডক্টর রেজওয়ান বাংলাদেশি, ঢাকাতে ওনার নিজস্ব বাড়ি আছে। উনি অনেক দিন যাবৎ পরিবার নিয়ে বিদেশে থাকলেও দেশে আসলে থাকার কোনো সমস্যা হয় না, তাই সেসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তুমি শুধু উদয়কে মানসিকভাবে শক্ত থাকতে বলো, আর বাড়ির সবাইকে সবটা জানিয়ে দিও, সবাই খুশি হবে। হ্যাঁ আঙ্কেল, খুশি তো অবশ্যই হবে, আমরা সবাই তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আর আজ একটু সময় নিয়ে উদয়কে নিয়ে হসপিটালে এসো। ডক্টর রেদওয়ান বলেছেন নতুন করে আবারও উদয়ের চোখের কিছু পরীক্ষা করে রিপোর্ট রেডি রাখতে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আজই ভাইয়াকে আপনার কাছে নিয়ে আসবো। ওকে মাই সান, রাখি। এই কথা বলে ডক্টর সিদ্দিক ফোনটা রেখে দিলেন। ডক্টর সিদ্দিকি ফোন রাখার সাথে সাথে উজানের ফোনে আরেকটা ফোন এলো রতন মিয়ার। উজান ফোনটা রিসিভ করতে রতন মিয়া তাকে সবটা বলল। পুষ্প আস্তে আস্তে সন্দেহ করা শুরু করেছে। এটা নিয়ে রতন মিয়া খুব অস্থির, কারণ জেরার মুখে তো তাকেই পড়তে হয়। উজান এক গালে মুচকি হেসে বলে, চাচা তুমি কোনো চিন্তা করো না, আমার বউ চালাক হলেও আমার থেকে বেশি নয়। আমি যখনই চাইবো ঠিক তখনই ও সবটা জানতে পারবে। রতন মিয়া বলল, কিন্তু বাবা, মামুনি তো বললো এই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো। কথাটা বলে উজান ফোনটা রেখে দিল। তার ফুল প্রেয়সীর মনে যে সন্দেহ হবে এটা উজান ভালো করেই জানত। উজান ইচ্ছে করে শেষ রাতে পুষ্পের ঘর থেকে বেরিয়ে আসার সময় বালিশের উপর একটা কালো গোলাপ রেখে এসেছিল। এটা তার ভালোবাসার প্রমাণ। কিন্তু শুধু কি ফুল দেখেই তার ফুল প্রেয়সীর মনে সন্দেহ হয়েছে?
সেটা জানার জন্য উজান ল্যাপটপটা অন করে পুষ্পের ঘরে সিসি ক্যামেরাটা অন করলো। ঘুম থেকে ওঠার পর পুষ্প তার পাশে থাকা বালিশের উপর কালো গোলাপ দেখে অবাক হওয়া, বালিশে উজানের শরীরের পারফিউমের গন্ধ শুকা সবকিছুই দেখতে পারছে উজান। উজান হাসলো, তার বউটা খুব চালাক। মনে মনে বলল, আমার কালো গোলাপ, আমার শরীরের গন্ধ নিতে চাও? এত সহজ নয়। আমি তোমার কাছে অজানায় থেকে যাব, ঠিক আমি যতদিন চাই। তবে আমার ভালোবাসার কালো গোলাপ তোমার কাছে প্রকাশিত হবে। এই কালো গোলাপই আমার ভালোবাসার প্রমাণ। উজান বিছানা থেকে উঠে তার বারান্দায় থাকা কালো গোলাপ গাছটায় পানি দিল। অনেকগুলো ফুল ফুটেছে গাছে, সবটা উজানের হাতের জাদু। খুব যত্ন করে যে গাছটাকে। এ গাছ দেখেই বোঝা যায় তার কালো গোলাপের প্রতি ভালোবাসার ঠিক কতটুকু। এরপর উজান ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নিতে। শাওয়ার থেকে ফিরে এসে রেডি হয়ে তার প্রিয় পারফিউমটা হাতে নিল। এর দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার ছুটি। আমার চিহ্ন হয়ে তুমি আমার কালো গোলাপের কাছে ধরা দিয়েছ, কিন্তু এখন তো আমি তার কাছে ধরা দিতে চাই না। ঠিক যেদিন আমি তার কাছে ধরা দিব, ঠিক সেদিন তোমাকে আমার প্রয়োজন পড়তে পারে। এই বলে উজান হাতের পারফিউমটা রেখে অন্য একটা পারফিউম নিয়ে তার শরীরে মেখে নিল। উজান সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে সুখবরটা জানানোর পর সবাই এতটাই খুশি হয়েছে যা কেউ মুখে প্রকাশ করতে পারছে না। জলি চৌধুরী খুশিতে কাঁদতে কাঁদতে উদয়ের মুখে চোখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার বাবাটা আবার চোখে দেখতে পাবে, আবার দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে। মালা বাসা থেকে চোখ ছলছল করে উঠল। মনে মনে বলল, আপনি আমাকে নিজের চোখ দিয়ে দেখবেন আর আমার জীবন ধন্য হবে। আমি সেই অপেক্ষায় আছি। আয়শা চৌধুরী চোখে পানি নিয়ে চিৎকার করে বলল, এই কেউ মিষ্টি নিয়ে এসো। এই দুঃসময়ের মধ্যে এই সুখবর আমাদের জন্য আল্লাহর তরফ থেকে পরম পাওয়া। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন শুধু ভালো ভালো অপারেশন হয়ে গেলেই হয়। কিন্তু উদয় উজানের উদ্দেশ্যে বলল, উজান, তুই কি কোর্টের রায় দেওয়ার তারিখ ভুলে গেছিস? এই সপ্তাহে তো কোর্টে রায় বেরোনোর কথা। আর কোর্টের রায় যদি আমার বিপক্ষে যায় তাহলে আমার সোজা জেলে যেতে হবে। উজান ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে ভাইয়ের হাত ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি কোর্ট থেকে সময়ের জন্য নতুন করে আপিল করব। অপারেশনটা তোমার জন্য জরুরি। কিন্তু নিবিড় কি সেটা হতে দিবে? আরে বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। কলেজ শেষে পুলক আর উর্মি পার্কের পার বাঁধানো ঘাটের পাশে বসে আছে। পুলকের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে বসে আছে উর্মি। এবার হাতটা কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো পুলক? তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি। পুলক মুখে হাসি ফুটিয়ে বলল, আমি তো তোমাকে ছেড়ে কখনো যাব না উর্মি আপু, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তোমার পরিবার আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিবে না। তখন তুমি কি করবে? নিশ্চয়ই আমাকে ছেড়ে দিবে। তুমি ভুলে যাবে আমায়। উর্মি এবার পুলকের মুখটা নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলল, বললাম না খুব ভালোবাসি তোমাকে। যদি কখনো আমার পরিবারে তোমার আর মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে জেনে রেখো আমি নির্দ্বিধায় তোমাকে বেছে নেব। তোমার সাথে দূরে কোথাও হারিয়ে যাব। পুলকের মুখে হাসি ফুটে উঠল। পুলক হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কথা দাও। উর্মি পুলকের হাতে হাত রেখে বলল, কথা দিলাম। রায়হান আজ মনে মনে ভেবেই নিয়েছে আজ যেমন করেই হোক ঝুমুরকে তার মনের কথা জানাবেই। যদিও ঝুমুরের সামনে গিয়ে কিছুই বলতে পারে না রায়হান, তবে আজ সে বলবেই। এটাই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে। ভার্সিটি থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে রায়হান। ভার্সিটি শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। অল্প কিছুক্ষণ পরেই দলে দলে বেরিয়ে আসছে সবাই ভার্সিটি থেকে। রায়হানের চোখ পড়ল ঝুমুরও ভার্সিটি থেকে বেরিয়ে এলো। রায়হানের মুখে হাসি ফুটে উঠল। রায়হান এগিয়ে গেল ঝুমুরের দিকে। ঝুমুরের সামনে যেতে ঝুমুর রায়হানকে দেখে বলল, আরে রায়হান ভাইয়া, এতদিন কোথায় ছিলেন? আজ হঠাৎ করে ভার্সিটির সামনে আমার সামনে আসার জন্য প্রিপেয়ার, কিন্তু কেন? ঠিক তখনই রাহাত বাইক নিয়ে হাজির হলো ঝুমুর আর রায়হানের সামনে। রাহাতকে দেখে ঝুমুর খুশি হয়ে এগিয়ে গেল রাহাতের বাইকের সামনে। রায়হান রাহাতকে দেখে ভ্রু কুঁচকালো আর মনে মনে বলল। রায়হানও এগিয়ে গেল তাদের কাছে। রাহাত রায়হানকে দেখে বাইক থেকে নেমে বলল, আরে রায়হান, তুমি? তোমার কি চাকরি চলে গেছে নাকি? এই অফিস টাইমে বসের কাজ ছেড়ে ভার্সিটির সামনে? রাহাত হেসে বলল, চেনার পর্ব তো শেষ, এবার শুধু জানার পর্ব চলছে, তাই না ঝুমুর? ঝুমুর লাজুক হেসে মাথা নুইয়ে হ্যাঁ বলল। রায়হান ঝুমুরের লাজুক মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো।
ঝুমুর মাথা নুইয়ে লাজুক মুখে বলল, আসলে রায়হান ভাইয়া, আমি রাহাত ভাইয়াকে পছন্দ করি। ঝুমুরের এই মুখে এই কথাটা শুনে অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল রায়হান। রায়হানের মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে এলো, ঝুমুরের মুখে সে রাহাতকে পছন্দ করে। এই কথাটা শুনে রায়হানের বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। মুহূর্তে যেন চোখটা ছলছল করে উঠল, কিন্তু রায়হান নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বলল, এই কথা বলে রায়হান যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এক প্রকার পালিয়ে যাওয়ার আশায় প্রস্থান করলো। না হলে ওদের সামনে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যেত, সামলাতে পারতো না নিজেকে। ছোটবেলা থেকে খুব চাপা স্বভাবের রায়হান, নিজের বলা কথা প্রকাশ করতে ভয় পায় সে। সেজন্যই কোনোদিন প্রেম করার ইচ্ছে উকি দেয়নি মনে। কিন্তু ওই দিন বসের উৎসাহ পেয়ে মনে জোর পেল সে। ভাবলো এবার একটা প্রেম করাই উচিত। বসও বুঝতে পেরেছিল তার জন্য কেমন মেয়ে মানাবে, তাই তো বলেছিল একটা সহজ সরল মেয়ে খুঁজে বের করতে। তাই নিজের মতো সহজ সরল একটা মেয়েকেই খুঁজে বের করলো রায়হান। ভেবেছিল এই মেয়েকে নিজের জীবনের সাথে জুড়ে দিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবে। কিন্তু কি হয়ে গেল, সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। এতে ঝুমুরের কোনো দোষ নেই, হয়তো এটা তার গাফেলতির জন্য। ঝুমুরকে মনের কথা বলতে খুব দেরি করেই ফেলেছে রায়হান, কিন্তু মন যে কোনোভাবেই সেটা মানতে চাইছে না। ইচ্ছে করছে ঝুমুরের সামনে গিয়ে এক্ষুনি মনের কথা খুলে বলতে, কিন্তু তাতেই বা কি হবে। ঝুমুর তো নিজের মুখে বলল সে রাহাতকেই পছন্দ করে। গাড়ি ড্রাইভ করে কিছুটা দূরে এসে রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করিয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেললো রায়হান। ছোট্ট মানুষ তার প্রিয় জিনিসটা হারিয়ে ফেললে যেভাবে কাঁদে, ঠিক সেভাবে। ওইদিকে রায়হান চলে যাওয়ার পর রাহাত ঝুমুরকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলো। রাহাত ঝুমুরের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঝুমুর, রায়হানকে তুমি কি করে চিনো? ঝুমুর বলল, আসলে রায়হান ভাইয়ার বস পুষ্পর আত্মীয় হয়তো, তাই আমার থেকে পুষ্পর সব খোঁজ খবর রাখতো, সেই হিসেবে আমি রায়হান ভাইয়াকে চিনি। রাহাত এবার সবটাই বুঝতে পারলো। আসলে রায়হান এই ঝুমুরের কাছ থেকে পুষ্পের সব খোঁজ খবর নিত। রাহাত ঝুমুরকে বলল, ঝুমুর, তুমি পুষ্পর সম্পর্কে কতটুকু জানো? কেন? ও আমার ভালো বন্ধু, এর থেকে বেশি আর আমার কি জানার আছে? ঠিক আছে, কিন্তু তবুও তোমার ভালো বন্ধুটি আদৌ ভালো কিনা সেটা তো তোমার জানতে হবে। ঝুমুর ভ্রু কুচকে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? পুষ্প ভালো না? না, আমি খারাপ বলিনি। আসলে পুষ্প তার সুন্দরী বন্ধুদের প্রতি মন মানসিকতা একটু অন্যরকম। আসলে ও নাকি ওর সুন্দরী বন্ধুদের কাউকে সহ্য করতে পারে না। আপনি কেন এই কথা বলছেন? আর পুষ্প কি কম সুন্দরী নাকি? ফর্সা হলেই যে সুন্দর তা আমার মনে হয় না। না, আসলে সেটা তো ঠিকই, পুষ্প যথেষ্ট সুন্দরী মেয়ে, কিন্তু আমি ওর গায়ের রঙকে বোঝাতে চেয়েছি। আসলে আমি শুনেছি পুষ্প ফর্সা মেয়েদের সহ্য করতে পারে না। কিন্তু আমার যেটা কখনো মনে হয়নি। তাহলে এবার আমি তোমাকে পুষ্পর সম্পর্কে কিছু কথা বলি। পুষ্পর একটা কাজিন আছে যে পুষ্পর বাড়িতেই থাকতো, তার নাম মালা। পুষ্পর থেকে এই মালার গায়ের রং ঢের ফর্সা ছিল, তাই পুষ্পর জন্য আসা বিয়ের সম্বন্ধগুলো বারবারই মালাকে পছন্দ করত। আর সেই জন্য পুষ্প আর ওর বাবা মা মালার ওপর অনেক নির্যাতন করত। আরও কি করেছে শুনবে? কি? জেনে শুনে একটা খুনি আর অন্ধ ছেলের কাছে মালাকে বিয়ে দিয়ে দেয়। আপনি এসব কি করে জানলেন? কারণ সেই খুনি ছেলেটা ব্যারিস্টার নিবিড় খন্দকারের মা আর বোনের খুনি উদয় চৌধুরী। তাই আমি সব কিছু জানি। পুষ্প যখন দেখলো একটা অন্ধ আর খুনি ছেলের সাথে বিয়ের পর মালা সুখে আছে, ভালো আছে, তখন পুষ্প নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে যাতে মালার স্বামীকে জেলে ঢুকাতে পারে। ঝুমুর এই সব কিছু শুনে অবাক হয়ে গেল, কিন্তু কেন জানো ঝুমুরের এই সব কিছু বিশ্বাস হচ্ছে না। তাই ঝুমুর বলল, কিন্তু নিবিড় স্যার তো নিজে পুষ্পকে ওনার সাথে থাকার অফার করেছে। হ্যাঁ নিবিড়, স্যার নিজে পুষ্পকে ওনার সাথে থাকার অফার করেছে। এবার তুমি বলো তো, পুষ্প জেনে শুনে ও কোনো মালার স্বামীর বিরুদ্ধে যে নিবিড় খন্দকার কোর্টে লড়ছে তার সাথে কোনো হাত মিলাবে? পুষ্পকে নিবিড় খন্দকারকে আগে থেকে চিনতো? আরে চিনবো না কেন, পুষ্প তো সবই জানে। কিন্তু আমার কেন জানি এই সব কিছু বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে পুষ্প এমন মেয়ে না। ঠিক আছে, এখন বিশ্বাস নাই করতে পারো, কিন্তু একদিন ঠিকই বিশ্বাস করবে, যেদিন পুষ্প তোমাকে হিংসা করতে শুরু করবে। ঝুমুর ভ্রু কুচকালো রাহাতের কথা শুনে।
ভার্সিটি শেষে পুষ্প নিবিড়ের অফিসের উদ্দেশ্যে চলে গেল। গেটের ভেতর ঢুকতেই দারোয়ান বলল, ছোট সাহেব আজকে অফিসে বসেননি? তবে উনি বাড়িতেই আছেন, চাইলে বাড়ির ভিতরে যেতে পারেন। পুষ্প তাকিয়ে একবার দেখলো বাড়িটার দিকে। এতদিন এখানে এই বাড়িতে আসছে সে। গেটের ভেতর ঢুকে সোজা অফিসে গিয়েছে, কিন্তু বাড়ির ভেতরে কখনো যায়নি, আর যাওয়ার কখনো ইচ্ছেও হয়নি। কারণ সে শুনেছে নিবিড় স্যারের মা আর বোন মারা যাওয়ার পর এই বাড়িতে কোনো মেয়ের প্রবেশ পছন্দ না নিবিড়ের বাবা আশরাফ খন্দকারের। কিন্তু আজ যে নিবিড়ের সাথে তার দেখা করা খুব জরুরি, তাই তো পুষ্প দাঁড়িয়ে ভাবছে সে কি করবে, বাড়ির ভেতরে যাবে নাকি ফিরে যাবে আজ। ঠিক সেই সময় দোতলার খোলা বারান্দা থেকে নিবিড় বলল, পুষ্প কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভেতরে এসো। এই কথা বলে নিবিড় নিচে নেমে যাওয়ার উদ্দেশ্যে বারান্দা থেকে বেরিয়ে এলো। দারোয়ানও বলল, যান, ছোট সাহেব তো বলেছে যেতে। আর তাছাড়া ছোট সাহেব আগে থেকেই আমাকে বলে রেখেছিল আপনি আসলে বাড়ির ভিতরে যেতে বলতে। পুষ্প ছোট ছোট পা ফেলে বাড়ির ভেতরে চলে গেল। বিশাল বড় বাড়ির মাঝখানের দেয়ালে দুটো বড় বড় ছবি টাঙানো, একটা নিশির আর একটা দোয়েল খন্দকারের। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নিবিড়। এগিয়ে এসে পুষ্পের সামনে দাঁড়াতেই পুষ্প তাকিয়ে আছে নিবিড়ের দিকে। এই লোকটাই কি কাল তার ঘরে গিয়েছিল? এসব ভাবতে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল পুষ্পর। কি সব ভাবছে সে, ছি! কিন্তু ওই কালো গোলাপ। পুষ্পকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় বলল, কি হয়েছে পুষ্প, কিছু বলবে? কালো গোলাপ। নিবিড় ভ্রুকুচকে বলল, কালো গোলাপ মানে? মানে আপনার কালো গোলাপ গাছের চারাটা কোথায়? বেশ কয়েকদিন যাবৎ গাছটাকে অফিস রুমে দেখছি না। নিবিড় হেসে বলল, ও আচ্ছা, চারা গাছটা আমার বেডরুমের বারান্দায় আছে, তুমি দেখবে ওটাকে? পুষ্প মাথা নেড়ে বলল, হ্যাঁ। নিবিড় হেসে বলল, ঠিক আছে চলো। নিবিড় সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তার পেছন পেছন পুষ্প সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নিবিড় বলল, আজ অফিসে বসিনি, তোমাকে ফোনে সেই কথা আমার জানিয়ে দেওয়া উচিত ছিল, আসলে মাথা থেকে বেরিয়ে গেছে সেই কথাটা। আসলে সত্যি বলতে নিবিড় ইচ্ছে করে পুষ্পকে ফোনে জানায়নি যে সে আজ অফিসে বসবে না। নিবিড়ের ইচ্ছে হচ্ছিল পুষ্প আসুক আর তার সাথে একটু সময় কাটাক। পুষ্প বলল, কোনো সমস্যা নেই, আর তাছাড়া আমিও ফোন করিনি। কাল আপনার হাতটা কেটে যাওয়ার পর কোনো খোঁজ নিইনি, তাই সেটা জানতেই ফোন না করেই চলে এলাম। পুষ্পের মুখে তার কাটা হাতের গুরুত্বের কথা শুনে নিবিড়ের মুখে হাসি ফুটে উঠল। নিবিড় বলল, আসলে হাতটার জন্যই অফিসে বসিনি, লিখতে সমস্যা হচ্ছিল, আর তাছাড়া রাহাতও বলছিল একটু বাইরে যাবে। ও আচ্ছা, আপনি ডক্টর দেখিয়েছেন? না। কেন? ডক্টর দেখাতে কেউ তাগিদ দেয়নি তাই। তাগিদ দেয়নি বলে তাই ডক্টর দেখাবেন না? আপনার সবসময় এই হাত নিয়ে লেখালেখি করতে হয়, আপনার হাতটা তাড়াতাড়ি ভালো হওয়া জরুরি। ঠিক আছে, তুমি এখন বললে, এখন ডক্টর দেখিয়ে নিব। নিবিড়ের কথা শুনে পুষ্পের কাছে ছোট বাচ্চার মতো লাগছে। বাচ্চারা যেমন ব্যথা পেলে কেউ জিজ্ঞেস না করলে অভিমান করে বসে থাকে, নিবিড় যেন তেমনই অভিমান করে আছে। কিন্তু তার অভিমান ভাঙানোর জন্য তো তার আশেপাশে কেউ নেই যে তার খোঁজ নিয়ে তার ব্যথায় ব্যথিত হয়ে ডক্টর দেখাতে তাগিদ দিবে। পুষ্পের এসব ভাবতে ভাবতে নিবিড়ের ঘরের সামনে চলে এলো। নিবিড়ের পেছন পেছন নিবিড়ের ঘরের সামনে এসে পুষ্প থেমে গেল। পুষ্পকে থেমে যেতে দেখে নিবিড় বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? না মানে আমি ভেতরে যাব না, আমি কি এখানে দাঁড়িয়ে কালো গোলাপের চারাটা দেখতে পারি? ভেতরে এলে কি সমস্যা? না মানে আমার বউ নেই, তাই কেউ মাইন্ড করবে না, তুমি ভেতরে এসো। পুষ্পর খুব সংকোচ হচ্ছে ভেতরে যেতে, কিন্তু তবুও সে পা টিপে টিপে নিবিড়ের ঘরে প্রবেশ করলো। বিশাল বড় রুম, তাতে নিবিড়ের কতগুলো ছবি ফ্রেমে বাঁধানো, সাথে তার মা বাবা বোন সহ ফ্যামিলি ফটো আছে। পুষ্প এক পলক পুরো রুমটা পর্যবেক্ষণ করে নিল। এরই মধ্যে নিবিড় বারান্দা থেকে কালো গোলাপের ছোট্ট চারা গাছটা পুষ্পের হাতে এনে দিল। গাছটাতে এখনো ফুল ফোটেনি, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, আর এই গাছ থেকে ফুল ছিললে সেটা খুব ভালো করে বোঝা যেত। তারপরও পুষ্প তার সন্দেহ মেটাতেই নিবিড়কে জিজ্ঞেস করলো, এই চারা গাছে এখনো ফুল ফোটেনি? না, তুমি এই গাছটার দায়িত্ব নিয়েছিলে পুষ্প, কিন্তু তোমার যত্ন পায়নি, তাই হয়তো গাছটা তোমার উপর অভিমান করে আছে, ফুল দেয়নি। পুষ্প হেসেই বলল, আপনি যদি গাছটাকে নিজের বেডরুমে নিয়ে এসে রেখে দেন, তাহলে আমি কি করে যত্ন করব?
নিবিড় মনে মনে বলল। কারণ এই ফুল গাছটা আমার বেডরুমের অংশ। স্বয়ং মানুষটাকে তো আর পাচ্ছি না, তাই এই গাছটাই না হয় আমার পাশে থাকুক। আমি এই গাছে ফুল ফোটানোর আশায় আছি, আমার কালো গোলাপ ফোটার আশায়। আমি নিজ চোখে তাকে দেখব, তার একটু একটু করে বেড়ে ওঠা। নিবিড়ের ভাবনার মাঝখানে পুষ্প বলল, আপনি কি যাবেন ডক্টরের কাছে? আপনি চাইলে আমিও আপনার সাথে যেতে পারি। না মানে রাহাত নেই বলেই বলছি। নিবিড়ের ধ্যান ভেঙে গেল। পুষ্পর এটুকু কথা যেন নিবিড়ের মনের সুখের সঞ্চার ঘটল। নিবিড় বলল, তুমি একটু সময় বসো, আমি রেডি হয়ে আসছি। এ কথা বলে নিবিড় তার কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিবিড় চলে যাওয়ার পর পুষ্প তাড়াতাড়ি করে তার হাতে থাকা চারা গাছটা রেখে দিয়ে নিবিড়ের ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। সেখানে তার বেশ কয়েকটা পারফিউম রাখা আছে। পুষ্প এক এক করে সবগুলো পারফিউমের ঘ্রাণ নিতে লাগলো। তার বিছানায় থাকা বালিশের পাওয়ায় ঘ্রাণটাই খুঁজতে লাগলো, কিন্তু না, নিবিড়ের পারফিউমের কালেকশনে এমন কোনো পারফিউম তো নেই যা তার বিছানায় থাকা বালিশে সে পেয়েছিল। পুষ্প যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড়ের উপর থাকা সম্মান শ্রদ্ধা সে কোনোভাবেই হারাতে চাইছিল না। এই লোকটা যদি কাল রাতের ওই লোকটা হতো তাহলে সত্যি সত্যি অনেক ঘৃণা করত পুষ্প, আর সেটা পুষ্প চাইছিল না, কারণ এই মানুষটাকে ঘৃণা করা যায় না। নিবিড়ের চারা গাছে এখনো কালো গোলাপই ফুটেনি, আর তার পারফিউমের কালেকশনও সে ঘ্রাণ নেই যা এখনো পুষ্পের নাকে লেগে আছে। তাহলে সে নিশ্চিত ওই মানুষটা নিবিড় খন্দকার না। তাহলে কে সে? তার তো এমন কোনো মানুষ নেই যে তাকে ভালোবেসে তার ঘরে ঢুকবে, তাকে কালো গোলাপ উপহার দিবে। আর রাতের অন্ধকারে কোনো মেয়ের ঘরে ঢোকা তো তাকে ভালোবাসা বলে না। সে তো আর তার স্বামী নয়। স্বামীর কথা মনে আসতেই তার ছেলের হাসি ফুটে উঠল পুষ্পের মুখে। উজান চৌধুরী? না, কখনো না। ওই স্বার্থপর অহংকারী মানুষ কখনোই তাকে ভালোবাসতে পারে না, আর না কখনো কালো গোলাপকে। কারণ কালো গোলাপের সৌন্দর্যের মর্ম সে কি বুঝবে? উজান আর মালা বসে আছে ডক্টর সিদ্দিকের চেম্বারে। ডক্টর সিদ্দিকি উদয়ের চোখ পরীক্ষা করতে ব্যস্ত। মালা উজানের ক্ষত হাতের দিকে চোখ পড়তেই বলল, উজান ভাইয়া, কাল মা এত করে বলল আপনার হাতের ডক্টর দেখাতে, কিন্তু আপনি মায়ের কথা শোনেননি। কিন্তু আজ যখন হসপিটালে আছেন তখন হাতটা একবার ডক্টরকে দেখিয়ে নিন। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়। কোনো সমস্যা হবে না ভাবি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। উদয় বলল, চিন্তা করতে হবে উজান। আর হসপিটালে যখন আছিস তাহলে একবার ডক্টর দেখালে সমস্যা কোথায়? বলো, তুমি উজানকে নিয়ে যাও। ডক্টর সিদ্দিকি বলল, হাতটা কি করে কাটলো উজান? আসলে কয়েকটা কাচের টুকরো। উজানের মুখ দিয়ে ভুলে সত্যটাই বেরিয়ে গেছে। উদয় আর মালা আশ্চর্য হয়ে গেল। উদয় বলল, কিন্তু উজান, তুই তো বলেছিলে আপেল কাটতে গিয়ে তোর হাত কেটে গেছে। হ্যাঁ, আপেল কাটতে গিয়েই। ডক্টর সিদ্দিকি বলল, যেভাবেই কাটুক, সামান্য কোনো জিনিস নিয়ে হেলাফেলা করতে নেই উজান। আর যদি সত্যি কাচের টুকরো দিয়ে কাটে, আর যদি কাচের টুকরো হাতেই থেকে যায়, তাহলে পরবর্তীতে খুব সমস্যা হবে। উদয় বলল, মালা, তুমি এক্ষুনি উজানকে একজন ডক্টরের কাছে নিয়ে যাও, আমি এখানে আছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ভাবির যেতে হবে না, আমি একাই যাচ্ছি। না, তোর উপর কোনো ভরসা নেই। তুই ডক্টরকে না দেখিয়ে বলবি ডক্টর দেখিয়েছিস। মালা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি উজান ভাইয়ার সাথে যাচ্ছি। উজান আর মালা ডক্টর সিদ্দিকের চেম্বার থেকে বেরিয়ে গেল। উজান হাঁটতে হাঁটতে ডক্টর বাঁধনের চেম্বারের সামনে চলে গেল। ডক্টর বাঁধন উজানের ছোটবেলার বন্ধু, তাই সরাসরি চেম্বারে ঢুকে গেল সে। ডক্টর বাঁধনের চেম্বারে ঢুকে সঙ্গে সঙ্গে পা থেমে গেল উজানের। উজান ডক্টর বাঁধনের চেম্বারে ঢুকে দেখে নিবিড় আর পুষ্প বসে আছে। বাঁধন নিবিড়ের হাতে ব্যান্ডেজ করছে, আর পুষ্প তার পাশে বসে সবটা দেখছে। মালা পুষ্পকে দেখে মুখে হাসি ফুটিয়ে ডাকলো, পুষ্প। পুষ্প সহ নিবিড় আর ডক্টর বাঁধন তাকিয়ে দেখে উজান আর মালা দাঁড়িয়ে আছে চেম্বারের দরজায়। মালাকে হসপিটালে দেখে কিছুটা আশ্চর্য হয় পুষ্প এগিয়ে এসে বলল, মালা তুই এখানে? হ্যাঁ, ওনাকে নিয়ে এসেছিলাম চোখের কিছু টেস্ট করার জন্য। কিন্তু তুই এখানে কেন? নিবিড় স্যারের সাথে এসেছি ডক্টরকে ওনার হাত দেখাতে। পুষ্পের মুখে কথা শুনে উজানের সারা শরীর রাগে গজগজ করতে লাগলো, আর সঙ্গে শুরু হলো বুকে অসম্ভব এক ব্যথা, যে ব্যথা সহ্য করা খুবই কষ্টদায়ক উজানের পক্ষে। ডক্টর বাঁধন হেসে উজানের দিকে এগিয়ে এসে উজানের হাত টেনে বলল। ডক্টর বাঁধন তার ধরে রাখা উজানের হাতের দিকে তাকিয়ে দেখে
উজানের হাতে কাটার ক্ষত চিহ্ন। ডক্টর বাঁধন বলল। উজান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু হয়নি আমার, কিচ্ছু করতে হবে না। এই কথা বলে উজান ডক্টর বাঁধনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। পুষ্প কিছুটা অবাক হয়ে উজানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মালা সঙ্গে সঙ্গে উজানের পেছন পেছন চেম্বার থেকে বেরিয়ে গেল। নিবিড় এগিয়ে এসে বলল, কি হয়েছে? ডক্টর বাঁধন বলল, হয়তো আমাকে দেখে বেরিয়ে গেছে। আমার ট্রিটমেন্ট করা শেষ, আমি এখন যাই। আপনি ওনাদের ভেতরে নিয়ে আসুন। পুষ্প নিবিড়ের কথা শুনে মনে মনে উজানের প্রতি আক্ষেপ নিয়ে বলল, হায় রে অহংকারী উজান চৌধুরী, যেই মানুষটা আপনার বাড়ির বউয়ের ইজ্জত বাঁচাতে হাতে আঘাত পেয়েছে, তাকে ন্যূনতম ধন্যবাদ তো দূরে থাক, তাকে দেখে উল্টো আপনার মনে রাগ হয়। অহংকারের একটা সীমা থাকা দরকার। নিবিড় পুষ্পকে বলল, পুষ্প, তুমি তোমার বোনের সাথে কথা বলে এসো, আমি গাড়িতে গিয়ে বসছি। পুষ্প মাথা নেড়ে সায় দিল। নিবিড় বেরিয়ে গেল চেম্বার থেকে। উজান বাইরে গিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে আর মনে মনে বলছে, নিবিড়ের জন্য তুমি কত ভেবেছো পুষ্প, ওকে নিয়ে হসপিটাল পর্যন্ত এসেছো, কিন্তু তুমি আমার একটা খোঁজও নিলে না। মালা আর ডক্টর বাঁধন উজানের কাছে এলো। মালা বলল, উজান ভাইয়া ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে এলেন কেন? আমার ট্রিটমেন্টের প্রয়োজন নেই, আমার হাত এমনিতে ভালো হয়ে যাবে। ডক্টর বাঁধন বলল। এমনিতেই। এই কথা বলে উজান এগিয়ে যেতে গেলে পুষ্প চেম্বার থেকে বেরিয়ে এদিকে আসতেই মুখোমুখি হয়ে গেল দুজন। উজান পুষ্পের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কেন এসেছিলে এখানে? মালা জিজ্ঞেস করেছিল, ওকে বলে দিয়েছি, আর কাউকেই বলার প্রয়োজন মনে করছি না আমি। এই কথা বলে পুষ্প চলে যেতে চাইলে উজান পুষ্পের হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভুলে যেও না, যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ। তুমি ওই নিবিড় খন্দকারের সাথে থেকে নিজের ইন্টার্নি শেষ করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বউ হয়ে ওই নিবিড় খন্দকারের সাথে যেখানে সেখানে ঘুরে বেড়ানো আমার পছন্দ নয়। শুনে নিলাম আপনার অপছন্দের কথা, এখন আপনিও আমার অপছন্দের কথা শুনে রাখুন। আপনার এই মুখে স্বামীগিরি ফলানো আমার কাছেও একদমই পছন্দ নয়। নিজেকে খুব বড় আর মহান লোক মনে করেন, কিন্তু আসলেই আপনি খুব ছোট আর হিংসুক প্রকৃতির মানুষ। তুমি কি মনে করেছো এই যে তুমি ইন্টার্নি করার নামে ওই নিবিড় খন্দকারের সাথে অবাধে মেলামেশা করছো, সেই জন্য আমি হিংসে করছি? না, কখনো না। সেটা ভাবলে তুমি ভুল করবে। তোমার নামের সাথে আমার চৌধুরী বাড়ি জড়িয়ে আছে, আর আমি কোনোভাবেই চাইবো না আমার চৌধুরী বাড়ির বদনাম হোক। বিয়ে করে বউকে ফেলে রেখে আসা, সেটা খুব সুনামের কাজ, তাই না উজান চৌধুরী? বাহ 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 দিলাম আমি আপনার সুনামকে। এবার তো আমার হাতটা ছাড়ুন। উজান ছেড়ে দিল পুষ্পকে। পুষ্প উজানের সামনে থেকে চলে গেল। ডক্টর বাঁধন এগিয়ে এসে বলল। পুষ্প থেমে গেল ডক্টর বাঁধনের কথা শুনে। বাঁধনের কাছে এগিয়ে এসে বলল, জি হ্যাঁ, বিয়ে করেছেন উনি আমাকে, এবং নিজের ইচ্ছায় সজ্ঞানে। কিন্তু বিয়ের পর ওনার কাছে মনে হয়েছে ওনার পাশে দাঁড়ানোর মতো সৌন্দর্য, যোগ্যতা বা পারিবারিক সচ্ছলতা কিছুই নেই আমার। তাই তো নামমাত্র বিয়ে করে ফেলে এসেছেন বিয়ের ময়দানে। এখন আবার ডিভোর্সের অপেক্ষা করছেন। ডিভোর্স পেপার চলে এলে আবারও ছুঁড়ে ফেলে দিবেন এই কালো কুৎসিত মেয়েটাকে। উজান অন্যদিকে মুখ করে দাঁতে দাঁত চেপে ধরল। ডক্টর বাঁধন হেসে বলল। পুষ্প মুচকি হেসে এক পলক তাকালো উজানের দিকে। উজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর বাঁধনের দিকে। তারপর বাঁধনের কলার টেনে নিয়ে গেল তার চেম্বারে। মালাও পুষ্পের হাত টেনে তাকে দূরে সরিয়ে নিয়ে এলো। তারপর বলল, কি করছিস পুষ্প? সবাইকে এভাবে বলে বেড়াচ্ছিস কেন? তুই কি বুঝতে পারছিস না এই সব কথায় তুই নিজেকেই নিজে ছোট করছিস? তাই বুঝি একটা ছেলে নিজের মর্জিতে আমায় বিয়ে করলো, আবার নিজের মর্জিতে আমায় ফেলে রেখে এলো, আবার নিজের মর্জিতে আমায় ডিভোর্স দিতে চায়। এই সবের মধ্যে আমি কোথায় মালা? তাহলে এই সব কিছুর মধ্যে আমি কেন ছোট হব? যদি কেউ ছোট হয় তাহলে সে, যে নিজের মর্জিতে এই সবটা করছে। আর তারপরও যদি কেউ আমাকে ছোট মনে করে তাহলে সেটা তার মেন্টালিটি, আমার না। আমার প্রবলেম না সেখানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এবার তো চুপ কর। দেখলি তো ওই ডক্টর কিভাবে মজা নিল। উনি তো আমায় নিয়ে মজা করেনি, উনি ইনডাইরেক্টলি উজান চৌধুরীকে নিয়ে মজা করেছেন। মালা চুপ করে পুষ্পের দিকে তাকিয়ে আছে। পুষ্প এবার হেসে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। এবার বল, ডক্টর উদয় ভাইয়ার অপারেশনের ব্যাপারে কি বলেছে? মালা মুখে হাসি ফুটিয়ে পুষ্পের হাত ধরে বলল,
পুষ্প, খুব শীঘ্রই ওনার অপারেশন হবে। 2 দিনের মধ্যে বিদেশ থেকে ডক্টর আসছে ওনার অপারেশন করতে। উনি আবারও চোখে দেখতে পাবেন পুষ্প। পুষ্পের মালার খুশি দেখে নিজেরও ভালো লাগছে। পুষ্প মালার গালে হাত রেখে বলল, ইনশাআল্লাহ উদয় ভাইয়া নিশ্চয়ই আবারও চোখে দেখবেন। মালা পুষ্পকে বলল, এই সপ্তাহের মধ্যেই ওনার অপারেশন হবে। উনি কিন্তু উনি ওনার মামলাটা নিয়ে খুব চিন্তায় থাকেন। বলেন ওনার জেলে যেতে হবে। নিবিড় খন্দকার কখনোই তাকে অপারেশন করার সময় হাতে দিবে না। পুষ্প এই কথাটায় চিন্তায় পড়ে গেল, কিন্তু মালাকে কিছুই বলল না। মালা পুষ্পের হাত ধরে বলল, পুষ্প, তুই একটু নিবিড় খন্দকারকে অনুরোধ করে দেখবি। আমার মনে হচ্ছে উনি তোর কথা শুনবে। অ্যাডভোকেট আঙ্কেল বলেছেন, বাদী পক্ষ যদি নিজে থেকে মামলার তারিখ পিছিয়ে নিতে রাজি হয় তাহলে কোর্ট থেকে খুব তাড়াতাড়ি আদেশ দিয়ে দেয়। তুই ওনার সাথে এই বিষয়ে একটু কথা বলবি? পুষ্প মালার হাত ধরে বলল, আমি কথা বলবো মালা। আমি ওনাকে যেভাবেই হোক বোঝাবো যেন উনি উদয় ভাইয়াকে অপারেশন করার সময়টুকু দেয়। মালার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পুষ্পের মুখে চিন্তার ছাপ। মালাকে তো কথা দিয়েই দিল, কিন্তু নিবিড়কে কিভাবে রাজি করাবে? আর নিবিড় কেনই বা তার কথাতে রাজি হবে? ওইদিকে উজান ডক্টর বাঁধনের কলার টেনে তার চেম্বারে নিয়ে গিয়ে আবারও দুহাতে কলার চেপে ধরে বলল, কি বললি তুই আমার বউকে? আমার সামনে আমার বউকে টিস করলি? হ, যা। ও উজান চৌধুরীর বউ, আর উজান চৌধুরীর বউই থাকবে। তাই ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ উপরে তুলে নিবে উজান চৌধুরী। ডক্টর বাঁধন উজানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, সেসব অনেক কাহিনী বন্ধু, আর তার গভীরতা অনেক। এসব বলতে বলতে ডক্টর বাঁধন ওষুধের তোলা নিয়ে উজানের হাতে লাগিয়ে দিল। কিন্তু উজান চলে গেল এক গভীর ভাবনাতে। হয়তো বাঁধনের কথা নিয়েই ভাবছে সে। পুষ্প আর নিবিড় রেস্টুরেন্টে বসে আছে। পুষ্পের সামনেই কফি রাখা, কিন্তু পুষ্প শুধু চামচ দিয়ে কফিটা নাড়াচ্ছে আর কি একটা যেন ভাবছে। নিবিড় তার বিপরীত দিকে বসে সবটাই খেয়াল করছে। হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠেও পুষ্প এমনই কোনো কথা বলেনি। কি একটা যেন ভেবেই চলেছে। নিবিড়ের কাছে মনে হয়েছে পুষ্প তাকে কিছু বলতে চায়, কিন্তু কই, পুষ্প তো কিছুই বলছে না। নিবিড় হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বেজে গেছে। নিবিড় পুষ্পকে বলল, পুষ্প। পুষ্পের ধ্যান ভেঙে মাথা তুলে তাকালো নিবিড়ের দিকে। চোখে মুখে বিষণ্ণতার ছাপ, কিন্তু কিছু নিয়ে চিন্তিত, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। নিবিড় বলল, লাঞ্চের সময় প্রায় হয়ে এসেছে। তুমি কি আজ আমার সাথে লাঞ্চ করবে, যদি তোমার আপত্তি না থাকে? পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলল। নিবিড়ের মুখে হাসি ফুটে উঠল। ক্লায়েন্টের সাথে মিটিং ছাড়া সচরাচর নিবিড় কারোর সাথে লাঞ্চ করে না। বাড়িতে একাই তাকে বিশাল বড় ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করতে হয়। আজ পুষ্প তার সাথে লাঞ্চ করবে ভেবে নিবিড়ের মনে কিছুটা খুশির সঞ্চার ঘটল। নিবিড় ওয়েটারকে ডেকে লাঞ্চের অর্ডার দিল। তারপর আবারও পুষ্পের দিকে তাকিয়ে বলল, পুষ্প, কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? পুষ্প আবারও নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি আপনাকে একটা অনুরোধ করি আপনি রাখবেন সেটা? নিবিড় খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প উদয়ের ব্যাপারে কিছু বলতে চায়। নিবিড় বলল, তার আগে আমি তোমাকে একটা কথা বলি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলল। নিবিড় বলল, আপনজনকে হারিয়েছো কখনো? পুষ্প চোখ নিচু করলো, সাথে মাথা নেড়ে না সম্মতি দিল। নিবিড় বলল, আমি হারিয়েছি পুষ্প, নিজের সব থেকে কাছের মানুষটাকে, নিজের সব থেকে আপন মানুষটাকে, আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মাকে। আর কাকে হারিয়েছি জানো? আমার ছোট্টবেলার পুতুলটাকে, যার জন্য আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে চকলেট না কিনে নিয়ে এলে সে গাল ফুলিয়ে বসে থাকতো। তার সেই গাল ফুলানো দেখে মনে হতো ঠিক যেন একটা পুতুল গাল ফুলিয়ে বসে আছে। এই কথা বলে নিবিড় ছলছল চোখে হেসে ফেলল। নিবিড়ের কথা শুনে পুষ্পের চোখও ছলছল করে উঠল। নিবিড় আবারও বলল, হারিয়ে ফেলেছি আমি তাদের পুষ্প, সারা জীবনের জন্য। আর কখনো তাদের ফিরে পাবো না। আর কখনো আমার মা আমাকে বুকে টেনে নিবে না। আর সেই আমার পুতুল বোনটাও ছুটে আসবে না কখনো আমার বুকে। জানো পুষ্প, আমার মা বোনের মৃত্যুর সংবাদ বাবা জানায়নি আমাকে। যখন জানিয়েছে তখন ওই দূর প্রবাসে আমার থেকে অসহায় মানুষ আর দ্বিতীয়টা হয়তো এই পৃথিবীতে ছিল না।
দেশে ছুটে আসতে চেয়েছিল মনটা, কিন্তু আসেনি। আমার মায়ের বড় স্বপ্ন ছিল ছেলে তার ব্যারিস্টার পাশ করবে। নিজের হেরে যাওয়া স্বপ্ন মা আমাকে নিয়ে দেখেছিল, তাই হয়তো বুকে পাথর বেঁধে লেগে পড়লাম মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে। মায়ের স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পেরেছি, কিন্তু দেখো আমার মা আমার এই সাফল্য দেখে যেতে পারলো না। এ কথা বলে নিবিড় বড় একটা নিঃশ্বাস ছাড়লো। ওইদিকে পুষ্পের বুকটা হু হু করে কেঁদে উঠল। জানে তার সামনে বসা মানুষটা খুব একা, কিন্তু আজ তার একাকিত্বের সাথে তাকে খুব অসহায় মনে হচ্ছে। এমন অসহায় তো তাকে আগে মনে হয়নি। সত্যি, আপন মানুষ ছাড়া হয়তো মানুষ অসহায়ই হয়ে পড়ে। পুষ্পের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাহস নিয়ে যে কথাটা বলবে ভেবেছিল, সেই কথাটা বলার সাহস এখনো আর হচ্ছে না তার। যে মানুষটা তার মা আর বোনকে হারিয়েছে, আজ বড্ড একা। সেই মানুষটার সামনে সে কি করে ওই মানুষটার হয়ে কথা বলবে, যে মানুষটা তার চোখে দোষী? নিবিড় আবারও বলল, পুষ্প, তুমি হয়তো আমার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছো, তাই তোমার চোখে পানি। আমিও তোমার মনের অবস্থা বুঝতে পারছি। কোনো এক ঘটনাক্রমে আমার আর তোমার দেখা হয়ে গেল, আর কোনো এক কারণে তুমি আর আমি কিছুটা পথ একসাথে হেঁটেছি। আর দেখো কেমন কাকতালীয়ভাবে তোমার আর আমার মধ্যে ওই উদয় চৌধুরী চলে এলো, যে তোমার বোনের স্বামী আর আমার মা আর বোনের খুনি। পুষ্প মাথা নিচু করে চুপ করে বসে আছে। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে কথাগুলো বলছে, কিন্তু এবার নিবিড় চোখ নামিয়ে বলল, দেখো পুষ্প, তোমার যদি কোনো কারণে মনে হয় তুমি আমার সাথে থাকবে না, তাহলে নাই থাকতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তুমি বলো, আমি কি করে আমার মা আর বোনের খুনিকে ক্ষমা করে দিব? পুষ্প তার সাথে থাকবে না। এই কথাটা বলার সময় নিবিড়ের মনের ভেতর অসম্ভব কষ্ট হচ্ছিল। তাই তো নিবিড় চোখ নামিয়ে কষ্ট বুকে চাপা দিয়ে কথাটা বলল। নিবিড়ের কথাটা শুনে পুষ্প এবার চোখ তুলে বলল, না, আপনি আমায় ভুল ভাবছেন। আমি কখনো আপনাকে বলবো না আপনার মা বোনের খুনিকে ক্ষমা করে দিতে। আমি শুধু ওই দিন আপনাকে বলতে চেয়েছিলাম আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, কোনো ভুলের কারণে আসল অপরাধী ছাড়া পেয়ে গেল কিনা। আপনার মতো যদি আদালতের কাছেও মনে হয় উদয় ভাইয়া আসলেই অপরাধী, তাহলে উনি নিশ্চয়ই হয়তো শাস্তি পাবেন। কিন্তু শাস্তি পাওয়ার আগে উনি একজন অন্ধ মানুষ, সেটা শুধু আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আচ্ছা, কারাগারে তো আরো অনেক অপরাধী আছে, তারাও তো শাস্তি ভোগ করছে, কিন্তু উদয় ভাইয়া তো তাদের মতো না। উনি একা নিজে চলাফেরা করতে পারেন না, নিজের খাবারটুকুও খেতে পারেন না। আপনার কি মনে হয় না উনি যদি অন্ধ অবস্থায় জেলে যায় তাহলে ওনার জন্য এটা একটু বেশি শাস্তি হয়ে যাবে? একটা অন্ধ মানুষ কি করে জেলে থাকবে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমি উদয় চৌধুরীর চোখ ভালো হওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করব? আর যেখানে ডক্টর বলেছেন উদয় বিদেশে গিয়ে চোখ অপারেশন না করালে চোখ ভালো হবে না। কিন্তু বিদেশ থেকে ডক্টর যদি আসে দেশে, তাহলে তো অপারেশনটা সম্ভব। এক সপ্তাহ পর উদয় ভাইয়ার চোখ অপারেশন করতে বিদেশ থেকে ডক্টর আসছেন। আপনি যদি কিছুটা দিন মামলার তারিখটা একটু পিছিয়ে দেন, তাহলে দেশে থেকেই ওনার অপারেশনটা সম্ভব। কিন্তু পুষ্প, পুষ্প তার দুহাত জোর করে নিবিড়ের সামনে ধরে বলল, প্লিজ, এই মুহূর্তে একজন অপরাধী নয়, একজন অন্ধ মানুষ হিসেবে উদয় ভাইয়াকে দেখার অনুরোধ করছি আমি আপনাকে। উনি তো পালিয়ে যাচ্ছেন না। আপনি বিদেশে থেকে যদি ওনাকে এতটা দিন ছাড় দিতে পারেন, তাহলে ওনার চোখের অপারেশন করার জন্য কিছুটা দিন ছাড় দিন। উনি যদি চোখের দৃষ্টি ফিরে পেয়ে নিজের খেয়াল নিজে রাখতে পেরে জেলে যায়, তাহলে হয়তো ওনার পরিবারের ওনার জন্য কষ্টটা কিছুটা হলেও কম হবে। পুষ্পের হাত জোর দেখে নিবিড় তার দুহাত এগিয়ে পুষ্পর জোর করা হাত দুটো ধরে বলল, হাত নামাও পুষ্প প্লিজ, আশেপাশের লোকজন দেখছে। পুষ্প তৎক্ষণাৎ নিবিড়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হাতটা নামিয়ে নিল। জলি চৌধুরী পুষ্পের বাড়ির সামনে এসে কলিং বেল চাপতেই রতন মিয়া দরজাটা খুলে দিল। রতন মিয়া এতদিন পর জলি চৌধুরীকে দেখে খুশি হয়ে বলল, বড় ভাবি যান আপনি? জলি চৌধুরী নিজের ঠোঁটে আঙ্গুল চেপে আস্তে করে বলল, ইস, পুষ্প শুনতে পেয়ে যাবে। রতন মিয়া পেছনে ফিরে বাড়ির ভেতরে একবার চোখ বুলিয়ে হেসে বলল, আপনার বৌমা বাড়ি নাই? আসেন ভিতরে আসেন। জলি চৌধুরী হাসি মুখে বাড়ির ভেতরে গেল। তারপর রতন মিয়াকে বলল, কেমন আছেন রতন ভাই? ভালো আছি। বড় ভাবি যান, আপনি কেমন আছেন? সবাই শারীরিকভাবে সুস্থ আছে রতন ভাই, কিন্তু মানসিকভাবে কেউ সুস্থ নেই। তুমি তো জানোই সবটা।
হ, সবই জানি। কিন্তু তুমি যে বাংলো বাড়ি ছেড়ে ওই বাড়িতে আছো সেটা তো আমি জানতাম না। উজান রাতে কাল আমাকে সবটা খুলে বলল। হ ভাবিজান, আসলে কি করবো কন? উজান বাবা আমারে সবটা খুইলা বলতেই আমি আর না করতে পারি নাই। যতই হোক মেয়েটা চৌধুরীর বাড়ির আমানত। খুব ভালো করছো রতন ভাই, তুমি এখানে আছো, আমার পুত্রবধূর দেখাশোনা করছো, সেটা আমার জন্য অনেক। তুমি এই বাড়িতে থাকা মানে উজান নিশ্চিন্তে থাকা। সেই জন্যও এই বাংলো বাড়ির জন্য তোমাকে বেছে নিয়েছি। কিন্তু বাংলো বাড়িতে এখন কে আছে? ওই বাড়ি কি একাই পড়ে আছে? রতন মিয়া থতমত খেয়ে গেল। কেউ তো জানেই না বাংলো বাড়িতে এখন টাইগারের আস্তানা আছে। রতন মিয়া তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল, না ভাবিজান, আমার ভাতিজারে দিয়ে আসছি। ও খুব ভালো আর বিশ্বস্ত বলা। পুরো বাড়ি খুব ভালোভাবে দেখাশোনা করব। আপনি কোনো চিন্তা করবেন না। না নতুন ভাই, আমি বাংলো বাড়ি নিয়ে এত চিন্তা করছি না। ওটা তো একটা বাড়ি, আর আজ তুমি এই বাড়িতে যাকে দেখাশোনা করছো সে তো আমার ছেলের মনের রানী। রতন মিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি ঠিকই কইছেন ভাবিজান। উজান বাবা মামুনিরে খুব ভালো পাই, তার লাগেই তো এত আয়োজন। হ্যাঁ রতন ভাই, কিন্তু আমার এই ছেলেটা যে মেয়েটাকে কিছুই বলতে চাইছে না। উজান এই সব কিছু কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকেও কিছু বলতে চাইলো না। ছেলেটা ভেতরে ভেতরে গুমড়ে মরছে। আমার ছেলে দুইটা ভালো নেই রতন ভাই। তাদের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু তারা কেন আজ অসুখী? চিন্তা করবেন না ভাবিজান, সবকিছু ঠিক হইয়া যাইব। আল্লাহ চাইলে সবকিছুই খুব তাড়াতাড়ি ঠিক করে দিব। হ্যাঁ, আল্লাহই আমার একমাত্র ভরসা। কিন্তু পুষ্প রতন ভাই কখন আসবে? চলে আসবে ভাবিজান, আপনি বসেন। ঠিক তখনই পুলক ঢুকলো বাড়িতে। এই বাড়িতে জলচৌধুরীকে দেখে অবাক হয়ে গেল, সাথে সাথে হাঁটার গতি স্লো করলো। জলচৌধুরীও পুলককে দেখে বসতে গিয়েও আর বসলো না। পুলক এগিয়ে এলো জলি চৌধুরীর দিকে, রুকুচকে বলল, আন্টি আপনি? হ্যাঁ বাবা, পুষ্পর কাছে এসেছি। পুলক মাথা নুয়ে জলি চৌধুরীর সামনে হাত ঝোড় করে কিছুটা নরম কণ্ঠে বলল, প্লিজ আন্টি, আমার বোনটাকে আর কষ্ট দিবেন না, ওকে আর কথা শোনাবেন না। আপনাদের বাড়িতে এই দিন যা কিছু হয়েছে আমরা ওকে কিচ্ছু বলিনি, ও কষ্ট পাবে বলে। আমার বোনটাকে নিজেকে শক্ত করে তুলেছে, কিন্তু আমি তো জানি ও ভিতর থেকে কতটা নরম। গুমড়ে গুমড়ে মরে, ও কিন্তু কাউকে বুঝতে দেয় না। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, বিশ্বাস করুন আপনাদের পিছনে লাগতো নয়। জলি চৌধুরী পুলকের হাত ধরে বলল, এভাবে বলো না বাবা, আমি পুষ্পকে কষ্ট দিতে আসিনি। আমি কোর্টে পুষ্পর সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। বাড়িতে যা হয়েছে সেই সব কিছু ওকে না বললে আমাকে আরো লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। পুলক বলল, কিন্তু কোর্টে কি হয়েছিল? জলি চৌধুরী মাথা নুইয়ে বলল, আমি পুষ্পকে ভুল বুঝে সবার সামনে চোর মেরেছিলাম। পুলক জলি চৌধুরীর হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে রুকুচকে বলল, কিন্তু আপু তো আমাদের এসব কিছুই বলেনি। জলি চৌধুরী খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প নিজের শাশুড়ির দেওয়া আঘাত কাউকে বলতে চায়নি। ঠিক সে সময় পুষ্প চলে এলো বাড়িতে। জলি চৌধুরীকে দেখে থেমে গেল। পুষ্প বাড়িতে এসে জলি চৌধুরীকে দেখে থেমে গেল। ক্লান্তি ভরা মুখটা যেন আরো চুপসে গেল। তার মনে ভয় এসে উদয় হলো। জলি চৌধুরীকে নয়, পুলককে ভয় পাচ্ছে পুষ্প। সে জানে জলি চৌধুরী তাকে আবারও অপমান করতে এখানে এসেছে। নিজের শাশুড়ির দেওয়া অপবাদ সে সহ্য করতে পারবে, কিন্তু সে পুলককে খুব ভালো করেই চেনে। ছোটবেলা থেকে খুব ঘাটতারা স্বভাবের সে। নিজের বোনকে অপমানিত করতে দেখে পুলক না আবার ওনাকে কিছু বলে বসে, সেই ভয়টাই পাচ্ছে পুষ্প। জলি চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে গিয়ে পুষ্পকে বুকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে ছলছল করে উঠল তার দু চোখ। পুষ্প খুব অবাক হয়ে গেছে। যে মানুষটা দুদিন আগেও তাকে ভুল বুঝে সবার সামনে অপমান করলো, সেই মানুষটা আবার তাকে বুকে জড়িয়ে ধরলো। জলি চৌধুরী বলল, হয়তো ভাবছিস ওই দিন ওইভাবে চোর মেরে আজ কেন এভাবে বুকে জড়িয়ে নিলাম। কারণ আমার ভুল হয়ে গিয়েছিল মা, আমাকে ক্ষমা করে দে। ওই দিন নিবিড় খন্দকারের সাথে তোকে দেখে আমি তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমার উজান আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে। তাই ছুটে এসেছি তোর কাছে ক্ষমা চাইতে। আমাকে ক্ষমা করবি না মা? আমি তো তোর আরেক মা, বল। পুষ্প চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পুষ্প সোজা হয়ে মাথা নুইয়ে চোখ নামিয়ে বলল,
বড়রা ছোটদের শাসন করলে এতে অন্যায়ের কিচ্ছু নেই। আমি কিছু মনে করিনি মা। পুষ্প মা বলেও থেমে গেল। কি বলে ডাকবে সামনে থাকা এই দরদি মাখা মহিলাকে? ওনার ছেলের সম্পর্কে যে টানাপোড়েনে রেখেছে, তাতে এই মহিলাকে তার কি বলে ডাকা উচিত? মা বলে ডেকেও পুষ্পকে থেমে যেতে দেখে জলি চৌধুরী বলল, কি হলো মা? মা বলে আবারও থেমে গেলি কেন? পুষ্প মাথা নুইয়ে নিল। জলি চৌধুরী বলল, তুই আমাকে শাশুড়ি মনে করে নয়, নিজের আরেক মা মনে করে মা ডাক। বিশ্বাস কর, আমি তৃপ্তি ভরে খুশি হব। পুষ্প এবার বলল, আপনি আমার মাই তো, কোন সম্পর্কের খাতিরে নয়। আজ থেকে আপনি আমার এমনিতেই আরেকটা মা। জলি চৌধুরী খুশি হয়ে পুষ্পকে জড়িয়ে ধরল। পাশে থেকে রতন মিয়া সহ পুলকের মুখেও হাসি ফুটে উঠল। দুদিন পর উদয়ের মামলা কোর্টে শুনানির তারিখ। আর এইদিকে কানাডা থেকে ডক্টর রেদওয়ান জাহাঙ্গীরও চলে এসেছেন। মামলার তারিখ পেছানোর জন্য উজান অ্যাডভোকেটকে কোর্টে আবেদন করতে বলেছে। কিন্তু হঠাৎ করে এই সময় অ্যাডভোকেট কামরুল হাসানকে চৌধুরী বাড়িতে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। উজান এগিয়ে এসে বলল, অ্যাডভোকেট আঙ্কেল, এই সময় আপনি? আপনার তো কোর্টে থাকার কথা, কোর্টে আবেদন জমা দেননি? অ্যাডভোকেট কামরুল হাসান ব্যাগ থেকে একটা খাম বের করে উজানের হাতে দিয়ে বলল, কোর্টের অর্ডার পেয়ে গেছি উজান। বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠল। উজান মুখে হাসি ফুটিয়ে খামটা হাতে নিয়ে বলল, এত তাড়াতাড়ি কোর্টের অর্ডার দিয়ে দিল? খামটা খুললেই দেখো, তাহলে বুঝবে। উজান ভ্রুকুচকে খামটা খুলল। খামের ভেতরে থাকা কাগজটা পড়ে খুব অবাক দৃষ্টিতে অ্যাডভোকেট কামরুল হাসানের দিকে তাকালো। আয়েশা চৌধুরী এগিয়ে এসে উজানকে জিজ্ঞেস করলো, উজান, কি আছে এই কাগজে? উজান বলল, দাদিমা, মামলা তারিখ পিছিয়ে নেওয়ার জন্য আগে থেকে কোর্টে আবেদন করা হয়েছিল, আর কোর্ট সে আবেদন মঞ্জুর করে মামলার তারিখ পিছিয়ে নিয়েছে। উজানের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। নিবিড় কেন মামলা পিছিয়ে নেওয়ার আবেদন করলো? তার কেনই বা মামলা পিছিয়ে নেওয়ার প্রয়োজন পড়লো? সবার মনে এখন একটাই প্রশ্ন। আয়েশা চৌধুরী অ্যাডভোকেট কামরুল হাসানকে জিজ্ঞেস করলো, কিন্তু আমাদের উকিল সাহেব তো আজই আবেদন জমা দিলেন বলেছিলেন। জি চৌধুরী মা, নিবিড় খন্দকারের অ্যাসিস্ট্যান্ট রাহাত ছেলেটার সাথে আমার কথা হয়েছে। ও বলল নিবিড় নাকি উদয়ের অপারেশনের জন্য এই মামলার তারিখ পিছিয়ে নেওয়ার আবেদন করেছে, আর সেই আবেদন মঞ্জুর করে কোর্টে আজ এই নোটিশ দেওয়া। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কিন্তু মালা খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প নিবিড়কে মামলা পিছিয়ে নেওয়ার অনুরোধ করেছে। হ্যাঁ, সেজন্যই হয়তো নিবিড় খন্দকার মামলা পিছিয়ে নেওয়ার আবেদন করেছে। কিন্তু মালা এই কথা কাউকে বলতে চায় না। এই কথাটাকে কিভাবে নিবে সেটার থেকে কথাটা না বলাই ভালো। ভার্সিটির ক্যাম্পাসে পুষ্প অন্য ফ্রেন্ডদের সাথে কথা বলছে। ঠিক তখনই ঝুমুর দৌড়ে এলো পুষ্পের কাছে। পুষ্পের হাত ধরে তাকে দৌড়ে টেনে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, পুষ্প, তোকে একটা কথা বলবো, একটা খুশির খবর আছে। পুষ্প ঝুমুরকে হাঁপাতে দেখে বলল, আগে একটু জিরিয়ে নে, তারপর বল। ঝুমুর একটু জিরিয়ে নিয়ে তারপর পুষ্পের হাত ধরে বলল, পুষ্প, জানিস রাহাত বলেছে খুব তাড়াতাড়ি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি খুব খুশি, আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে হবে। পুষ্প অবাক হয়ে গেল ঝুমুরের কথা শুনে। পুষ্প বলল, তুই কি বলছিস ঝুমুর? এখন বিয়ে মানে? তোর তো পড়াশোনা শেষ হয়নি। আর তাছাড়া তুই রাহাতের সাথে এতটা এগিয়ে গিয়েছিস, কই আমাকে তো বলিসনি? রাহাত তোর জন্য ঠিক হবে না ঝুমুর, ও খুব হার্টলেস একটা ছেলে। পুষ্পের কথা শুনে ঝুমুর এক ঝটকায় পুষ্পের হাত সরিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এটা কি পুষ্প? আমি কত এক্সাইটেড হয়ে তোকে কথাটা জানালাম, আর তুই এসব কথা বলছিস, আর রাহাতকে নিয়েও নেগেটিভ কথা বলছিস। আমি তো মনে করেছিলাম তুই এই কথাটা শুনে খুব খুশি হবি, কারণ আমি ভাবতাম তুই আমার ভালো চাস, কিন্তু কখনো ভাবিনি তুই এরকম বলবি। পুষ্প ঝুমুরের হাত ধরে বলল, আমি তোর ভালো চাই ঝুমুর, তাই তোকে সাবধান করছি। ঝুমুর পুষ্পকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, দরকার নেই আমাকে তোর সাবধান করার। আসলে আমি এবার বুঝতে পারলাম সবকিছু। রাহাত আমাকে ঠিকই বলেছিল তুই একটা হিংসুক মেয়ে, তুই নাকি কারো ভালো সহ্যই করতে পারিস না, এমনকি তোর কাজিন মালার ভালো সহ্য করতে পারিস নি। তাই তো ব্যারিস্টার নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়ে ওর স্বামীর ক্ষতি করতে চাইছিস। কিন্তু আমি এসবের কিছুই বিশ্বাস করিনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে রাহাত যা কিছু বলেছে সেই সব কিছুই সত্যি। পুষ্প অবাক হয়ে গেল ঝুমুরের কথা শুনে। পুষ্প বলল, মালাকে তুই কি করে চিনিস?
মালাকে আমি চিনি না, কিন্তু রাহাত আমাকে বলেছে তোর এক কাজিন আছে যে কিনা তোর থেকেও সুন্দর, আর ওর জন্যই নাকি সবসময় তোর বিয়ে ভেঙে যেত। আর সেই জন্যই তোর উপর হিংসে করে তুই তার বিয়ের পরও ওকে শান্তিতে থাকতে দিচ্ছিস না। ওর পেছনে লাগার জন্য বিভিন্নভাবে নিবিড় খন্দকারকে ইউজ করছিস। আর নিবিড় খন্দকার এখন রাহাতকে রেখে তোকে বেশি প্রাধান্য দেয়। আসলে তুই কারো ভালোই দেখতে পারিস না। যা জানিস না তা নিয়ে কথা বলিস না ঝুমুর। তুই যা জানিস তার একটাও সঠিক নয়। এর মধ্যে আরো অনেক গল্প আছে। আমি তোর কোনো গল্প টল্প শুনতে চাইছি না। আর আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কও শেষ। যে কোনো সময় কারো ভালো চায় না, তার সাথে আমিও কোনো সম্পর্কে রাখতেই চাই না। এই কথা বলে ঝুমুর চলে গেল। পুষ্পর চোখ ছলছল করে উঠল। ছলছল করেই তাকিয়ে রইল ঝুমুরের যাওয়ার দিকে। ভার্সিটি শেষে পুষ্প নিবিড়ের অফিসে যাওয়ার উদ্দেশ্যে নিবিড়ের বাড়িতে ঢুকলো। বাড়ি পেরিয়ে বাগান পেরিয়ে সুইমিং পুলের সামনে আসতেই দেখে আশরাফ খন্দকার সুইমিং পুলের সামনে বসে আছে। তার সাথে আরো কিছু লোকজনও বসে আছে, হয়তো তার দলের নেতাকর্মী হবে। সাথে কয়েকটা ছেলে পেলেও দাঁড়িয়ে আছে। পুষ্প তাদের দিকে আর চোখে তাকিয়ে তাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎ করে ডাক পড়লো আশরাফ খন্দকারের। এই মেয়ে শোনো। পুষ্প সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আশরাফ খন্দকার চেয়ার ছেড়ে উঠে পুষ্পের সামনে এসে দাঁড়ালো। পুষ্পকে আবারও পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক দেখে বলল, তোমার নাম তো পুষ্প, বলেছিলে তাই না? জি। গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে এসেছো। জি। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা, মা, ভাই, বোন আর নানু। খুব ভালো, আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। পুষ্প আশরাফ খন্দকারকে সালাম দিয়ে চলে গেল। আশরাফ খন্দকার পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওইদিকে উপর থেকে নিবিড় এই সবটাই দাঁড়িয়ে দেখছে। পুষ্প নিবিড়ের চেম্বারে ঢুকতে যাবে, ঠিক তখনই রাহাত বেরিয়ে এলো চেম্বার থেকে। রাত পুষ্পকে এড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে গেলে পুষ্পের ডাক শুনে থেমে গেল সে। শুনো রাহাত। রাত পুষ্পের দিকে ঘুরে তাকিয়ে বলল, কিছু বলবে? পুষ্প রাহাতের কাছে এগিয়ে গেল, সামনাসামনি দাঁড়িয়ে বলল, ঝুমুরকে নিয়ে কি খেলা খেলতে চাইছো তুমি? কোনো খেলা তো খেলতে চাইছি না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সত্যি কি তাই? হ্যাঁ তো। তুমি আমার সম্পর্কে ঝুমুরকে কি বলেছো? কই, আমি তো ওর কিছু বলিনি। কেন ঝুমুর, তোমাকে কিছু বলেছে? এ কথা বলে রাহাত বিশ্রীভাবে হাসলো। আর পুষ্প বলল, আমি জানি না তোমার মনে কি আছে, তবে ভালো কিছু থাকতে পারে সেটা আমি বিশ্বাস করি না। তাই আবারও খুব ভালো করে বলছি, ওর কাছ থেকে সরে যাও। ওর মন নিয়ে খেলো না। ও খুব নরম মনের একটা মেয়ে। ও তোমার দিয়ে আঘাত সহ্য করতে পারবে না। আর আমি যদি বলি তুমি আমার আর ঝুমুরের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। আর কি বলো তো, তুমি চেষ্টা করলেও এখন আমার থেকে ঝুমুরকে দূরে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমি তোমার থেকে ঝুমুরকে নিয়ে দূরে নিয়ে যেতে চাইবো না। শুধু চাইবো ওর মন নিয়ে খেলো না প্লিজ। ও তোমায় সত্যিই ভালোবাসে। ওর ভালোবাসার সম্মানটুকু দিও। সরি, সেই গ্যারান্টি এখন আমি তোমাকে দিতে পারছি না। এই কথা বলে রাহাত সিঁড়ি বেয়ে নেমে গেল। পুষ্প তাকিয়ে রইল রাহাতের যাওয়ার দিকে। খুব চিন্তা আর ভয় হচ্ছে ঝুমুরের জন্য। হঠাৎ করে পেছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বর পুষ্পর ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, পুষ্প, এখানে দাঁড়িয়ে আছো কেন? পুষ্পের ভেতরে আসতে দেরি দেখে নিবিড় বাইরে বেরিয়ে এসে দেখে পুষ্প বাইরেই দাঁড়িয়ে আছে। পুষ্প পেছনে ঘুরে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, এমনি। এসো ভিতরে এসো। দুজনেই চেম্বারের ভেতর চলে গেল। পুষ্প চেয়ারে বসতে বসতে বলল, নতুন কেসটা সম্পর্কে কিছু ভাবলেন স্যার? নিবিড় পুষ্পের ঠিক পাশের টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ ভেবেছি, কিন্তু এই বিষয়ে পরে কথা বলছি। আগে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? নিবিড় টেবিল থেকে একটা খাম বের করে পুষ্পের হাতে দিল। পুষ্প খামটা হাতে নিয়ে বলল, কি এটা? খুলে দেখো। পুষ্প খামটা খুলে দেখে উদয়ের মামলার শুনানির তারিখ, পিছানোর কোর্টের অর্ডার। পুষ্পের মুখে সঙ্গে সঙ্গে তৃপ্তির হাসি ফুটে উঠল। উৎসাহিত হয়ে বলল, আপনি নিজে আবেদন করেছিলেন স্যার? নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে মাথা নেড়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি সত্যিই ভাবিনি আপনি নিজে এই আবেদন করেছেন। আমি তো শুধু চেয়েছিলাম ওরা আবেদন করলে আপনি যাতে এর বিরুদ্ধে না যান। এবার খুশি তুমি? পুষ্প মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমি খুব খুশি। আর আপনি জানেন না মালা কতটা খুশি হবে এই খবরটা শুনে। হয়তো এরই মধ্যে ওদের কাছে খবর চলে গেছে।
পুষ্প খামটা বুকের সাথে মিশিয়ে নিয়ে মালার হাসি মুখটা মনে করার চেষ্টা করছে। আর নিবিড় এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পের হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে। আহমেদ মির্জার গাড়ি এসে থামলো ডক্টর রেদওয়ানের বাড়ির সামনে। ডক্টর রেদওয়ান আর আহমেদ মির্জা খুব ভালো বন্ধু। ডক্টর রেদওয়ান বাংলাদেশে এসেছে শুনে আহমেদ মির্জা তার মেয়ে শিলাকে নিয়ে দেখা করতে এসেছে। গাড়ি থেকে নেমে আহমেদ মির্জা আর শিলা ডক্টর রেদওয়ানের বাড়ির ভেতর চলে গেল। এতদিন পর ছোটবেলার বন্ধুকে দেখে ডক্টর রেদওয়ান খুব খুশি হলেন। দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরল। আহমেদ মির্জা বলল, কেমন আছিস বন্ধু? এতদিন পর তোকে দেখে সত্যি খুব ভালো লাগছে। আমারও কি কম ভালো লাগছে? কত কত সময় কাটিয়েছি দুজনে মিলে। তাদের দুজনের কথার মাঝে শিলা এসে বলল, বাবা, তুমি তো আমাকে আঙ্কেলের সাথে পরিচয় করে দিচ্ছ না। আমি যে তোমার সাথে এসেছি ভুলে গেছো নাকি সেই কথা? আহমেদ মির্জা হেসে শিলাকে কাছে টেনে ডক্টর রেদওয়ানের উদ্দেশ্যে বলল, রেদওয়ান, চিনতে পারছিস ওকে? তোর মেয়ে চিনতে পারবো না কেন? সবাই একসঙ্গে হেসে দিল। শিলা এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, কেমন আছেন আপনি? খুব ভালো আছি মা। আহমেদ মির্জা আশেপাশে তাকিয়ে বলল, ভাবি আর তোর মেয়েকে নিয়ে আসিসনি? না, ওরা আসেনি। এতদিন পর আসলি, নিয়ে এলে তো পারতি। ডক্টর রেদওয়ান মুখটা কালো করে বলল, না, কোনো দরকার নেই। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বাই, বস। সবাই সোফায় গিয়ে বসলো। আহমেদ মির্জা বলল, কাল হঠাৎ করে বললি দেশে আসছিস, আর আজ চলে এলি কেন? এত আর্জেন্ট দেশে আসা জানতে পারি? আরে আর্জেন্ট নয়, অনেক দিন যাবত থেকেই আসার প্ল্যান, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। কিন্তু কেন? তুই তো দেশে আসিস না। কানাডার মধ্যে নাম করা ডাক্তার তুই, তো দেশে আসার প্রয়োজনে পড়ে না। হ্যাঁ, কিন্তু আমার ডক্টর কলিগ যার সাথে দেশে থাকতে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, উনি অনেক দিন যাবত রিকোয়েস্ট করছেন একটা অপারেশন করে দিতে হবে। আমি পেশেন্টকে নিয়ে কানাডা যেতে বললে উনি বলল পেশেন্টের উপর মামলা আছে, তাই বিদেশে যাওয়া নিষেধ। শিলা খুব ভালো করেই জানে তার বাবার বন্ধু একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর। শিলার মনে একটু সন্দেহ হলো, তাই শিলা বলল, আঙ্কেল, আপনি কার অপারেশন করতে এসেছেন? আপনার পেশেন্টের নাম কি উদয় চৌধুরী? ডক্টর রেদওয়ান ভ্রু কুচকে বলল, হ্যাঁ, তুমি চিনো ওনাদের? আহমেদ মির্জা দাঁতে দাঁত চেপে বলল, চিনি, আমি আর আমার মেয়ে ওনাদের খুব ভালো করে চিনি। ডক্টর রেদওয়ান বলল, ও, তাহলে তো খুব ভালো। তো ওনারা কেমন মানুষ? আহমেদ মির্জা কিছু বলতে গেলে শিলা তার আগেই বাবাকে থামিয়ে দিয়ে বলল, খুব ভালো মানুষ আঙ্কেল, ওনারা খুব ভালো মানুষ। ডক্টর রেদওয়ান খুশি হলো। আহমেদ মির্জা মেয়ের দিকে ভ্রু কুচকে তাকালো। ডক্টর রেদওয়ান শিলার দিকে তাকিয়ে বলল, তোর মেয়েটাকে দেখেই মনে হচ্ছে খুব স্মার্ট, খুব ভালো। আহমেদ মির্জা বলল, কিন্তু তোর মেয়ের খবর কি? কি করছে তোর মেয়ে? ডক্টর রেদওয়ান বলল, মেডিকেলে পড়ছে, কিন্তু পড়ছে আর কই, মেয়েটা এত চঞ্চল আর এত দুষ্ট যে পড়ায় মনই বসাতে চায় না। শিলা হেসে বলল, আঙ্কেল, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, আমার একটাই মেয়ে। এই মেয়েই আমার আর আমার স্ত্রীর দুজনের একমাত্র সম্বল। আহমেদ মির্জা বলল, বন্ধু, তোর মেয়েটাকে নিয়ে আসলো পারতি, দেশটা একবার ঘুরে যেত। সে যে ছোটবেলায় কোলে করে নিয়ে গেলি, আর নিয়ে এলি না। একদিন হঠাৎ করে শুনলাম তোর মেয়ে হয়েছে, তারপর শুনলাম তোর নবজাতক মেয়ে আর ভাবিকে নিয়ে কানাডায় চলে গিয়েছিস। হঠাৎ করে কেন ওভাবে চলে গেলি আজও বললি না? ডক্টর রেদওয়ান চোখ মুখ কাচুমাচু করেই বলল, সে অনেক কথা, অনেক দিন বলবো। শিলা বলল, কিন্তু আঙ্কেল, আমার তো আপনার মেয়েকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আপনার কিন্তু ওকে সত্যি নিয়ে আসা উচিত ছিল। ডক্টর রেদওয়ান বলল, দেখতে ইচ্ছে হলে দেশে আসতে হবে কেন? ওকে দেখতে চাও? দাঁড়াও, ওর একটা ছবি দেখাই তোমাকে। মেয়েটা ছবি তুলতে এত পাগল যে আমার পুরো গ্যালারি ওর ছবি দিয়ে ভর্তি। ডক্টর রেদওয়ান ফোনে তার মেয়ের একটা ছবি বের করে শিলার হাতে দিল। শিলা হাসি মুখে হাতটা বাড়িয়ে ফোনটা হাতে নিল, কিন্তু যখনই ফোনের স্ক্রিনে চোখ রাখলো তার হাসি মুখটা সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গিয়ে মুখটা চুপসে গেল। এ কাকে দেখছে সে? এটি কি করে হতে পারে? শিলা সঙ্গে সঙ্গে বলে উঠল, আঙ্কেল, ওকে, ওর ছবি আপনার কাছে কেন? ডক্টর রেদওয়ান ভ্রু কুচকে বলল, ও আমার মেয়ে শিলা, আমার একমাত্র মেয়ে কানন। হ্যাঁ, কানন? কিন্তু ও তো... আহমেদ মির্জা শিলার হাত থেকে ফোনটা নিয়ে বলল, দেখি। আহমেদ মির্জা ফোনটা হাতে নিয়ে কাননের ছবিটা দেখে বলল, বাহ, তোর মেয়ে তো দেখছি খুব মিষ্টি দেখতে, আর বড়ও হয়ে গেছে। ডক্টর রেদওয়ান বলল,
সত্যিও খুব মিষ্টি দেখতে, গায়ের রংটা একটু শ্যামলা বটে, কিন্তু মুখে যেন একরাশ মায়ার ছড়াছড়ি। আহমেদ মির্জা মেয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু শিলা, তুই ওকে দেখে এতটা ঘাবড়ে গেলি কেন? যেন মনে হচ্ছে ভূত দেখেছিস। শিলা মনে মনে বলল, তুমি জানো না বাবা আমি কাকে দেখেছি। ট্রাফিক সিগন্যালের মধ্যেই দাঁড়িয়ে আছে সেলিম চৌধুরীর বা অফিসের গাড়ি। আর্জেন্ট মিটিং ধরার তারা আছে তার, তাই তো এই সময়ে সময়ের অপচয় হতে বিরক্তিত ছেয়ে গেছে সেলিম চৌধুরীর মুখমণ্ডল। বিরক্তি চাহনিতে স্বচ্ছ ক্লাসের ভেতর থেকে পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল একজোড়া কপত কপতির উপর। মুহূর্তে যেন তার শরীরের রক্ত মাথায় উঠে গেল। কলেজ শেষে পুলক উর্মিকে নিয়ে বাইকে ঘুরতে বের হয়েছিল। সবসময় তারা এটাই করে, একটু আলাদা সময় কাটাতে শহরের অলিতে গলিতে খুঁজে বেড়ায় একটা সুন্দর জায়গা। আর এই পথ দিয়ে যাওয়ার সময় তারাও ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে দাঁড়িয়ে গেল। আর তার সাথে সাথে সেলিম চৌধুরীরও চোখে পড়ে গেল। সেলিম চৌধুরী সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গেল। পুলকের বাইক থেকে উর্মির হাত ধরে টেনে তাকে নামিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। উর্মি আর পুলক কিছু বোঝার আগে এই সব কিছুই হয়ে গেল। হঠাৎ করে আচমকা গালে চড় বসায় উর্মি চোখ উঠিয়ে তাকিয়ে দেখে তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। বুকটা কেঁপে উঠল উর্মির। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। পুলক বাইক থেকে নেমে সেলিম চৌধুরীকে কিছু বলতে গেলে তার আগেই সেলিম চৌধুরী পুলকের মুখের সামনে আঙ্গুল তুলে বলল, চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। আর যদি কখনো আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে হাড় গুঁড়ো ভেঙে নদীতে ফেলে দিতে দুবার ভাববো না। এই কথা বলে সেলিম চৌধুরী উর্মিকে টেনে গাড়িতে বসিয়ে দিল। এরই মধ্যে ট্রাফিক সিগন্যাল চলে গেছে। সেলিম চৌধুরী গাড়িতে বসে দাঁতে দাঁত চেপে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। সেলিম চৌধুরী গাড়ি চলে গেল উর্মিকে নিয়ে। পুলক তাকিয়ে রইল সেদিকে। উর্মি গাড়িতে বসে খুব কাঁদছে। বাবাকে কিছু বলতে গেলে উর্মিকে এক ধমক দিয়ে সেলিম চৌধুরী বলল, চুপ বেয়াদব মেয়ে, আমি কখনোই ভাবিনি আমার মেয়ে একটা ছোট লোকের বাচ্চার সাথে ছিচি। শিলা আর আহমেদ মির্জা বাসায় আসার পর শিলা তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি রেদওয়ান আঙ্কেলকে কতদিন যাবত চিনো? মানে ওনার সাথে তোমার বন্ধুত্বর কথা বলছি। আহমেদ মির্জা বলল, রেদওয়ান আমার কলেজ ফ্রেন্ড, ওর কলেজ মেডিকেল পড়া সব কিছু আমার দেখা। শিলা বলল, আচ্ছা বাবা, রেদওয়ান আঙ্কেলের আসল বাড়ি কোথায়? ঢাকাই তো, রেদওয়ান তো ঢাকারই বাসিন্দা। আর ওনার স্ত্রী গ্রামে থাকে কোথায়? আহমেদ মির্জা একটু মনে করে বলল, যতটুকু মনে হচ্ছে ও যে গোলাপ গ্রামে, শ্যামপুর নামে আরেকটা গ্রাম আছে না, এই গ্রামের ঠিকানা হয়তো। শিলা ভ্রু কুচকে বলল, কি গোলাপ গ্রামের শ্যামপুর গ্রাম? শিলা এবার আরো উৎসুক হয়ে বলল, বাবা তুমি বলছিলে রেদওয়ান আঙ্কেল নাকি ওনার মেয়ের জন্ম হওয়ার পরপরই হঠাৎ করে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বিদেশে চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল তুমি কি জানো? না, রেদওয়ান কেন হঠাৎ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল সেটার ব্যাপারে আমি কিছুই জানি না। রেদওয়ানের মেয়ে হওয়া শুনে আমরা বন্ধুরা খুব খুশি হয়েছিলাম, কারণ বিয়ের অনেক বছর কেটে যাওয়ার পরও ওর স্ত্রীর কোনো বাচ্চা হচ্ছিল না। ওর বাচ্চা হয়েছে শুনে আমরা বন্ধুরা সবাই মিলে ওর স্ত্রীকে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আগে শুনি ও ভাবি আর মেয়েকে নিয়ে বিদেশে চলে গেছে। এতটুকু মেয়েকে নিয়ে বিদেশে যাওয়ার ব্যাপারটা আমাদেরকে অবাকই করেছে। শিলা আবারও অবাক হয়ে বলল, কি বলছো বাবা? রেদওয়ান আঙ্কেল স্ত্রী বেবি কনসিভ করার সমস্যা ছিল? হ্যাঁ, বিয়ের অনেক বছর পর ওদের এই একটা মাত্রই মেয়ে হয়েছিল। বাবার বলা কথাগুলো আর ডক্টর রেদওয়ানের ফোনে দেখা তার মেয়ের ছবিটা শিলাকে খুব ভাবাচ্ছে। ডক্টর রেদওয়ানের চেম্বারে বসে আছে উজান, উদয়, মালা সহ জলি চৌধুরী। ডক্টর রেদওয়ান উদয়ের রিপোর্টগুলো খুব ভালো করে দেখলো। তারপর উদয়ের কাছে গিয়ে তার চোখটা আবারও ভালো করে দেখে বলল, পেশেন্টের চোখ অপারেশন করার জন্য পারফেক্ট, আশা করি অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। ডক্টর রেদওয়ানের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। উজান বলল, স্যার কবে অপারেশন করা যায়? তুমি আমাকে আঙ্কেল বলেই ডেকো, স্যার বলার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি পরশু ওর অপারেশনটা করতে চাচ্ছি, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে। উজান উৎসুক হয়ে বলল, না না আঙ্কেল, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই, অপারেশনটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়। ওকে, তাহলে আমি ডক্টর সিদ্দিককে পরশুই অপারেশন করতে রেডি করতে বলছি। ওকে ঠিক আছে। আজ উদয়ের অপারেশন। উদয়কে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য চৌধুরী পরিবারের সবাই প্রস্তুত হচ্ছে।
মালা উদয়ের গায়ে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়ে চুলটা আলতো হাতে ঠিক করে দিল। কেন যেন অসম্ভব এক ভয় কাজ করছে মালার মনে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুর বন্যা। মালার নীরব কান্না বুঝতে পেরে উদয় হাতড়িয়ে মালার চোখে মুখে হাত রেখে অনুভব করলো মালার চোখে পানি। উদয় বলল, মালা, তুমি কাঁদছো? মালা সঙ্গে সঙ্গে উদয়কে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মালা ভয় পাচ্ছে বুঝতে পেরে উদয় মালার মাথায় হাত রেখে বলল, বোকামে, তুমি ভয় পাচ্ছ? তুমি কি মনে করেছো আমি মরে যাব? মালা সঙ্গে সঙ্গে হাত দিয়ে উদয়ের ঠোঁটটা চেপে ধরল। উদয় হেসে মালার হাত সরিয়ে বলল, বোকামে, ভয় পাচ্ছ কেন? চোখ অপারেশনে কেউ কি মরে যায়? অপারেশন সাকসেসফুল না হলে বড় জোর আমার চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি মরবো না। মালা উদয়কে আবারও জড়িয়ে ধরে বলল, প্লিজ চুপ করুন। উদয় হেসে মালাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল। এবার মালার মুখে হাসি ফুটে উঠল, সঙ্গে একটু লজ্জাও। লাজুক হেসে উদয়ের বুকে মুখ গুছল। উর্মিকে রেডি হতে দেখে নাজু চৌধুরী বলল, তুই রেডি হচ্ছিস যে? তুই কি যাবি হসপিটালে? হ্যাঁ, আমি বড়দা ভাইয়ের সাথে হসপিটালে যাব। নাজু চৌধুরী উর্মির সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুই উদয়ের অপারেশনের জন্য হসপিটালে যেতে চাইছিস, নাকি পুষ্পর ওই লাফাঙ্গা ভাইয়ের সাথে দেখা করতে চাইছিস? মা প্লিজ। নাজু চৌধুরী উর্মির মুখের সামনে আঙ্গুল তুলে বলল, শোন উর্মি, যাচ্ছিস যা, কিন্তু কোনোভাবেই ওই ছেলের সাথে কথা বলার চেষ্টাও করবি না। তোর বাবা আর আমি ভেবে নিয়েছি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দিব ওই আহমেদ মির্জার ছেলের সাথে। বিয়ের পর বাকি পড়াশোনা শেষ করবি। উদয়ের অপারেশনের পর তোর দাদিমা উজান উদয়ের সাথে এ ব্যাপারে কথা বলবো। সেই পর্যন্ত একটু আমাদের শান্তিতে থাকতে দে। এই কথা বলে নাজু চৌধুরী চলে গেল। বিয়ের কথা শুনে উর্মির দু চোখ ছলছল করে উঠল। আজ 4 দিন হলো পুলকের সাথে কোনো কথা নেই, কোনো দেখা নেই, বলতে গেলে কোনো যোগাযোগই নেই উর্মির সাথে। উর্মির হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছে সেলিম চৌধুরী, তার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই 4টা দিন যে কিভাবে কাটছে একমাত্র উর্মিই জানে। তার উপর আবার মা বলে গেল নাকি তাকে আবার বিয়ে দিয়ে দিবে। উর্মি যেখানে পুলককে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না, সেখানে সে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? এর থেকে তো মরণ সহজ হবে তার। মালা বশির হায়াতকে ফোন করে উদয়ের অপারেশনের কথা বলতেই বশির হায়াত শিরিন বেগম সহ রাবেয়া বেগমকে নিয়ে ঢাকা চলে এলো। এই সময়টা মেয়েটার পাশে থাকলে তার ভয়টা একটু কমবে। পুষ্প বাবা মা আর নানুকে দেখে খুব খুশি হলো। পুষ্প বলল, বাবা তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। আমি বলতাম তোমাদের আসতে, তোমরা মালার পাশে থাকলে ও সাহস পাবে। শিরিন বেগম এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের থেকে তুই ওর পাশে থাকলে ও আরো বেশি সাহস পাবে মা। হ্যাঁ, আমিও যাব হসপিটালে। হসপিটাল তো আর চৌধুরী বাড়ির নয়, এই ওখানে যেতে তো আর নিষেধ নেই। সবাই চুপ করে গেল পুষ্পের কথা শুনে। রাবেয়া বেগম পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল, আমার সাথে কথা বলবি না দিদিমণি? এখনো রাগ করে আছিস আমার ওপর? পুষ্প রাবেয়া বেগমের দিকে তাকিয়ে রাবেয়া বেগমের হাত ধরে বলল, না নানু, আমি তোমার উপর রাগ করিনি, আর কখনো এইসব মনে করবে না। পুষ্প বশির হায়াতের সামনে গিয়ে বলল, বাবা ডিভোর্স পেপার এনেছো? বশির হায়াত শিরিন বেগমের দিকে তাকালো। শিরিন বেগমও বশির হায়াতের দিকে তাকিয়ে আছে। পুষ্প আবারও বলল, কি হয়েছে বাবা, ডিভোর্স পেপার আনোনি? এনেছি। বশির হায়াত তার পাঞ্জাবির পকেট থেকে একটা খাম খুলে পুষ্পের হাতে দিল। পুষ্প খামটা খুলে ডিভোর্স পেপারটা একবার পড়ে নিল। কাগজে তার নামের ঠিক পাশে সেই পুরুষটার নাম দেওয়া আছে। মাত্র কয়েকদিন আগে এমনই একটা কাগজেই দুজনেই পাশাপাশি সই করেছিল, আর এখন এই কাগজেও করতে হবে। পুষ্পের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। পুষ্পের বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেল। পুষ্প বুঝতে পারছে না এই ঝড় কিসে, অথবা হয়তো বুঝতে চেষ্টা করছে না। বশির হায়াত পুষ্পকে বলল, এখন এটা যত্ন করে রেখে দে মা, এখন এটা ওদের কাছে দেওয়া ঠিক হবে না। ওদের মনের অবস্থা ভালো না, খামটা রেখে আমাদের মালার কাছে হসপিটালে যেতে হবে। পুষ্প কাগজটা ভাঁজ করে আবারও খামে ঢুকাতে ঢুকাতে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, আমি এটা রেখে আসছি। পুলক পাশে এই বোনের দিকে তাকিয়েছিল, সঙ্গে ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরলো। বোরখা পরে মুখ ঢেকে হসপিটালে ঢুকলো শিলা। হসপিটালের ভেতরে ঢুকে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দেখে উদয়কে অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছে।
উজান সহ চৌধুরী পরিবারের সবাই এখানে উপস্থিত। ওদেরকে অপারেশন থিয়েটারে ঢুকানোর পর জলি চৌধুরী মুখে আঁচল চেপে কেঁদে ফেলল। ছেলের সামনে কাঁদতে পারেনি সে, শুধু নীরবে চোখের পানি ফেলেছে। এবার মুখে আঁচল চেপে ডুকরে ডুকরে কেঁদে ফেললো জলি চৌধুরী। উজান মাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি শুধু শুধু কাঁদছো কেন? আল্লাহর কাছে দোয়া করো যাতে ভাইয়ার অপারেশনটা সাকসেসফুল হয়। তোমার দোয়া যে এখন ভাইয়ার জন্য খুব জরুরি মা। শিলা মুখটা আবারও ভালো করে ঢেকে তাদের মাঝখান দিয়ে এগিয়ে গেল। বোরখা পরিহিত ছিল বিদায় শিলাকে কেউই চিনতে পারল না। শিলা পাশে রাখা বেঞ্চে কিছুটা দূরত্ব নিয়ে বসলো। মালাও মুখে আঁচল চেপে ধরে নীরবে চোখের পানি ফেলছে। হঠাৎ করেই সামনে তাকাতেই ঝাপসা চোখে ভাসলো পুষ্প সহ বশির হায়াত, শিন বেগম আর রাবেয়া বেগম সহ পুলক দ্রুত পায়ে এগিয়ে আসছে। মালা পুষ্পকে দেখেই দৌড়ে গিয়ে পুষ্পের বুকে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কেঁদে ফেললো মালা। পুষ্পও তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ কর মালা, শান্ত হ। দেখবি উদয় ভাইয়ার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এভাবে কাঁদিস না প্লিজ। মালা মুখ তুলে পুষ্পের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি বলছিস তো পুষ্প? ওনার চোখ সত্যি ভালো হয়ে যাবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সত্যিই ভালো হয়ে যাবে। উজান মাকে বুকে জড়িয়ে ধরেই তাকিয়ে আছে পুষ্পের দিকে। মালাকে বুকে জড়িয়ে ধরে পুষ্পেরও চোখ পড়লো উজানের উপর। পুষ্প সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, কিন্তু উজান তাকিয়ে রইল পুষ্পের দিকে। কেমন আছিস দিদিমণি? ভালো আছি চৌধুরী দাদি। তোকে না বলেছিলাম আমাকে চৌধুরী দাদি বলবি না, আমাকে দাদিমা বলে ডাকবি। আয়শা চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল। পুষ্প কিছু বলল না, শুধু চুপ করে রইল। ওইদিকে সবার নজর এড়িয়ে উর্মি পুলকের হাত ধরে টেনে সবার চোখের আড়ালে নিয়ে এলো। একটু নীরব জায়গায় গিয়ে পুলককে জড়িয়ে ধরে কেঁদে ফেললো উর্মি। পুলক আশেপাশে তাকিয়ে সঙ্গে সঙ্গে উর্মিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, কি করছো উর্মি? কেউ দেখে ফেললে কি ভাববে? উর্মি পুলকের বুকে কয়েকটা কিল বসিয়ে দিতে দিতে বলল, তুমি কেন এতদিন আমার একটা খবরও নাও না? তুমি কেমন করে থেকেছো এতদিন আমাকে ছাড়া? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারিনি। তোমাকে তো আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হয়েছে। পুলক উর্মির হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে কে বললো আমি তোমায় খবর নিতে চাইনি? আমি মিনিটে মিনিটে তোমার ফোন ট্রাই করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। কলেজে তোমার বন্ধুদের থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ তোমার কোনো খবর জানতো না। আমি আর কি করতে পারতাম উর্মি, তুমি বলো? উর্মি আবারও পুলককে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো? তুমি আমার খোঁজ নিয়েছো? আমি জানতাম তুমি আমার খোঁজ নিবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না পুলক। মা বলল আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। তুমি কিছু একটা কর পুলক। আমি কখনোই তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। পুলক উর্মিকে নিজের বুক থেকে সরিয়ে উর্মির দুগালে হাত রেখে বলল, বিয়ে দিয়ে দিবে মানে? কার সাথে বিয়ে দিবে? আর এখন কেনই বা বিয়ে দিবে? বাবা আমাকে তোমার সাথে দেখে খুব রেগে গেছে, তাই বলেছে আমাকে ওনার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। এখন কি হবে পুলক? তুমি বলো কি হবে? তুমি যদি ওই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে করতে পারো। আমি না হয় দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। আর যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি যা বলবো তাই করতে হবে। উর্মি পুলককে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না আমি কি চাই? তুমি বুঝো না আমি কাকে চাই? কেন এসব বলো? শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছ। তুমি যা বলবে আমি তাই করব। পুলক উর্মিকে জড়িয়ে ধরে মুচকে হাসলো। প্রায় 4 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাতি নিভল। সবাই উৎসুক হয়ে এগিয়ে গেল অপারেশন থিয়েটারের দরজার সামনে। অপেক্ষায় আছে ডক্টরদের বের হওয়ার। ঠিক তখনই হঠাৎ করে পুষ্পের হাত টেনে কেউ তাকে টেনে নিয়ে গেল। পুষ্প হাতে টান পড়তেই তাকিয়ে দেখে একটা বোরখা পরা মেয়ে তার হাত টেনে নিয়ে যাচ্ছে। প্রায় 4 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাতি নিভল। সবাই উৎসুক হয়ে এগিয়ে গেল অপারেশন থিয়েটারের দরজার দিকে। অপেক্ষায় আছে ডক্টরদের বের হওয়ার। ঠিক তখনই হঠাৎ পুষ্পের হাতে টান পড়ে। পুষ্প হাতে টান পড়তেই তাকিয়ে দেখে একটা বোরখা পরা মেয়ে তার হাত টেনে নিয়ে যাচ্ছে। পুষ্প তাকে বলল, আশ্চর্য, কে আপনি? আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন আমার। কিন্তু বোরখা পরা মেয়েটা পুষ্পের হাত টেনে দূরে নিয়ে গিয়ে তার হাত ধরে বলল, বোন, আমাকে ভুল বোঝো না। আসলে আমি 105 নাম্বার কেবিন খুঁজে পাচ্ছি না। মেয়েটা পুষ্পের হাতে একটা ওষুধের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এই ওষুধটা তাড়াতাড়ি 105 নাম্বার কেবিনে পৌঁছে দিতে হবে। সেখানে আমার বাচ্চা মরণের সাথে লড়াই করছে। পুষ্প বলল, আমি। পুষ্পকে থামিয়ে দিয়ে মেয়েটা তার হাত ধরে বলল, প্লিজ বোন, এতগুলো মানুষের মধ্যে আমার
মনে হলো তুমি আমার সাহায্য করতে পারবে। তুমি না করো না বোন। পুষ্প আর না করতে পারলো না। পুষ্প বলল, ঠিক আছে চলুন। মেয়েটা বলল, না, তোমাকে একাই যেতে হবে। আমার আরও কিছু ওষুধ কিনতে হবে। এই ওষুধটা খুব জরুরি, তাই তোমাকে দিয়ে পাঠাচ্ছি। আমি ওই ওষুধগুলো কিনে নিয়ে আসছি। আপনি না বললেন আপনি কেবিন খুঁজে পাচ্ছেন না, পরে খুঁজে পাবেন তো? পরে আমি খুঁজে বের করে নিব। তুমি এখন শুধু এই ওষুধটা 105 নম্বর কেবিনে পৌঁছে দিয়ে আসো। পুষ্প আর কিচ্ছু না বলে ওষুধের প্যাকেটটা নিয়ে চলে গেল। পুষ্প যাওয়ার পর বোরখা পরিধান করা শিলা মির্জা শয়তানি হাসি দিল। শিলা কোনো মতেই চাইছিল না যে সে সবটা জানার আগে ডক্টর রেদওয়ান জাহাঙ্গীর পুষ্পকে দেখুক। তাই তো ডক্টর রেদওয়ান অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার আগেই শিলা পুষ্পকে সরিয়ে দিল। ওইদিকে ডক্টর রেদওয়ান, ডক্টর সিদ্দিকী সহ আরো কয়েকজন ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলো। ডক্টর রেদওয়ান মুখের মাস্ক খুলে মুখে হাসি ফুটিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। সঙ্গে সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। হাসি ফুটে উঠল সকালের মুখে। উজান বলল, ভাইয়া কেমন আছে ডক্টর? ভাইয়ার জ্ঞান কখন ফিরবে? জ্ঞান ফিরতে সময় লাগবে উজান। জলি চৌধুরী উৎসুক হয়ে বলল, আমার ছেলের চোখ ভালো হয়ে যাবে তো ডাক্তার? ও আবার আগের মতো সব কিছু দেখতে পাবে তো? আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে আপা। এখন 3 দিন পর চোখের ব্যান্ডেজ খোলার পরই সেটা বোঝা যাবে। আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন। সবাই একসঙ্গে বলে উঠল, ইনশাআল্লাহ। ওইদিকে শিরিন বেগম অবাক হয়ে তাকিয়ে আছে ডক্টর রেদওয়ানের দিকে। রাবেয়া বেগমও মুখে আঁচল চেপে ভয়ার্ত মুখে একবার শিরিন বেগমের দিকে, আরেকবার ডক্টর রেদওয়ানের দিকে তাকাচ্ছে। এবার ডক্টর রেদওয়ানের যখন পেছনে দাঁড়িয়ে থাকা শিরিন বেগমের দিকে চোখ পড়ল, তখনই সঙ্গে সঙ্গে হাসি মুখটা চুপসে গেল তার। ভয়ার্ত মুখে শুকনো ঢোক গিলে মুখের মাস্ক পরে চেম্বারের দিকে হাঁটা ধরল। শিরিন বেগম এগিয়ে গিয়ে ডক্টর রেদওয়ানকে পিছু ডেকে বলল, রেদওয়ান ভাই। ডক্টর রেদওয়ান দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে সামনাসামনি দাঁড়ালো শিরিন বেগম। শিরিন হাসি মুখে বলল, রেদওয়ান ভাই, আমি শিরিন, পারভিনের বান্ধবী। আপনি আমাকে চিনতে পারছেন না? ডক্টর রেদওয়ান শুকনো ঢোক গিলে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ও শিরিন, তুমি? আসলে আমি তোমাকে চিনতেই পারিনি। এতদিন পর দেখা, কেমন আছো তুমি? শিরিন বেগম হেসেই বলল, হ্যাঁ, আমি ভালো আছি। পারভিন কেমন আছে? ও এখন কোথায়? ডক্টর রেদওয়ান আমতা আমতা করে বলল, হ্যাঁ আছে তো। ও এখন কানাডা আছে। শুনেছিলাম ওর নাকি মেয়ে হয়েছিল। কেমন আছে? ঠিক তখনই রাবেয়া বেগম এসে থামিয়ে দিল শিরিন বেগমকে আর বলল, শিরিন, কি হয়েছে? মা, তুমি রেদওয়ান ভাইকে চিনতে পারোনি? আমার ছোটবেলার বান্ধবী পারভিনের স্বামী রেদওয়ান ভাই। তুমি তো ওনাকে ভালো করে চিনতে। রাবেয়া বেগম রেদওয়ানের দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কেমন আছো বাবা? জি খালাম্মা, ভালো আছি। রাবেয়া বেগম শিরিনকে বলল, শিরিন, আমি রেদওয়ানকে চিনতে পেরেছি। ওর সাথে যখন এতদিন পর দেখা হয়েছে, তাহলে আরও কথা হবে। এখনও অপারেশন করে ফিরেছে, ওর বিশ্রাম প্রয়োজন। শিরিন হেসেই বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। শিরিন রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, রেদওয়ান ভাই, আপনি গিয়ে বিশ্রাম করুন। আমি পরে আপনার সাথে পারভিনের সব গল্প শুনবো। রেদওয়ান আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ এখান থেকে চলে গেল। রেদওয়ানের এভাবে চলে যাওয়া দেখে শিরিন তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। বশির হায়াত শিরিন বেগমের কাছে এসে বলল, শিরিন, উনি তোমার বান্ধবী পারভিনের স্বামী রেদওয়ান সাহেব না? হ্যাঁ, তুমি চিনতে পেরেছো ওনাকে? হ্যাঁ, প্রথমে না চিনলেও এখন চিনতে পেরেছি। উনি কি তোমাকে চিনতে পারেনি? শিরিন বেগম মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। কিছুটা দূর থেকে বোরখা পরা শিলা তাদের সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওইদিকে পুষ্প 105 নাম্বার কেবিনে গিয়ে দেখে কেউ নেই। কেবিন পুরো খালি। পুষ্প কেবিন ঘুরে আবারও নিচে নেমে এলো। পুষ্পকে আসতে দেখে শিলা দূরে সরে গেল। আসলে ডক্টর রেদওয়ানের সামনে পুষ্প যাতে না পড়ে সেজন্যই শিলা পুষ্পকে ভুলিয়ে ভালিয়ে দূরে পাঠিয়ে দিয়েছিল। ডক্টর রেদওয়ান পুষ্পকে দেখার আগে তার সবকিছু জানতে হবে। ওইদিকে শিলা ডক্টর রেদওয়ানের ফোনে কার ছবি দেখেছিল, কে সে কি পুষ্প না কি অন্য কেউ? শিলা সবকিছু জানার আগে পুষ্প যদি ডক্টর রেদওয়ানের সামনে পড়ে যায়, তাহলে ডক্টর রেদওয়ান সতর্ক হয়ে যাবে। আর সেই জন্যই শিলার এত সব নাটক। পুষ্পকে আসতে দেখে মালা পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল, পুষ্প, তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু ওইদিকে। মালা ডক্টর অপারেশন থেকে বেরিয়ে কি বলল? উদয় ভাইয়া কেমন আছে? মালা হাসি মুখে বলল, উনি ভালো আছেন পুষ্প। ডক্টর বলেছেন অপারেশন সাকসেসফুল।
এখনও ওনার জ্ঞান ফিরে আসেনি, তবে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। মালার মুখে হাসি দেখে পুষ্পের মুখেও হাসি ফুটে উঠল। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল। জলি চৌধুরী তাদের দুজনের কাছে এগিয়ে গেল। মালা জলি চৌধুরীকে বলল, মা, আপনি ওই দিন শুধু শুধু পুষ্পকে ভুল বুঝেছিলেন। আসলে পুষ্প। জলি চৌধুরী মালাকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি মা, আমাকে আর লজ্জা দিস না। জলি চৌধুরী পুষ্পের গালে হাত রেখে বলল, আমি জানি এই মেয়েটা তোর জন্য কতটা করতে পারে। পুষ্প মাথা নুইয়ে নিল। জলি চৌধুরীর কথা শুনে মালার মুখেও হাসি ফুটে উঠল। উজান দূর থেকে তাদের দিকেই তাকিয়ে আছে। পরিবেশ এখন অনেকটাই নিরিবিলি। আয়শা চৌধুরী সহ চৌধুরী বাড়ির অনেকেই চলে গেছে। উদয়ের জ্ঞান ফিরতে আরো অনেকটা সময় বাকি, তাই উজান তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। শুধু রয়ে গেছে উজান আর মালা। ওইদিকে পুলক, বশির হায়াত, শিরিন বেগম আর রাবেয়া বেগম তাদেরকে নিয়ে চলে গেছে। উদয়ের জ্ঞান ফিরলে আবারও আসতে পারবে, এইসব বলেই পুষ্প তাদের পাঠিয়ে দিয়েছে। আর নিজে থেকে গেছে মালার কাছে। মালা যেতে চায়নি বলেও পুষ্প মালার কাছ থেকে যেতে বাধ্য হলো। মালা যেতে চায়নি বলেও পুষ্প মালার কাছে থেকে যেতে বাধ্য হলো। ও এখন খুব একা। যতটা সম্ভব ওর কাছে থাকতে চায় পুষ্প। উজান আর মালা ছাড়া চৌধুরী বাড়ির সবাই চলে গেছে। বশির হায়াতও একটা রিক্সা করে শিরিন বেগমকে নিয়ে চলে গেছে। পুলক রাবেয়া বেগমকে নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার অপেক্ষায়। এরই মধ্যে রাবেয়া বেগম পুলকের হাত ধরে বলল, পুলক, আমার হাতে ছোট্ট ব্যাগটা তো হসপিটালের বেঞ্চে ফেলে আয়সা পড়ছি, এখন কি হবে নানু ভাই? পুলক বিরক্ত মুখে বলল, ও নানু, তুমি যে কি করো না, ওটা এখন আর পাবে তুমি? কেউ নিয়ে নিবে না হয়তো। একবার চলো না নানু ভাই, দেখে আসি, থাকবে হয়তো। ওটাতে আমার ফোনও ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো। আমি পারবো, তুই এখানে দাঁড়িয়ে একটা ঠান্ডা বোতল খা, আমি এক্ষুনি দেখে আসছি। বেগম সঙ্গে সঙ্গে হসপিটালের ভেতরে চলে গেল। পুলক হসপিটালের সাথে থাকা দোকানটায় ঢুকে ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ল। ডক্টর রেদওয়ান তার চেম্বারে অবিরাম পায়চারি করেই যাচ্ছে। দেখেই মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছে তিনি। যাদের থেকে লুকিয়ে পালিয়ে থাকা আজ এভাবে এত বছর পর তাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে ভাবতেও পারেনি ডক্টর রেদওয়ান জাহাঙ্গীর। ঠিক তখনই পেছন থেকে চেম্বারের দরজায় দাঁড়িয়ে কেউ একজন বলল, আসবো রেদওয়ান? রেদওয়ান তাকিয়ে দেখে রাবেয়া বেগম। রাবেয়া বেগমকে দেখে রেদওয়ান বলল, খালাম্মা, আপনি আসুন, ভিতরে আসুন। ওইদিকে শিলা ডক্টর রেদওয়ানের চেম্বারের পাশে দাঁড়িয়ে নজর রাখছিল। তার কেন যেন মনে হয়েছিল কেউ না কেউ আসবে ডক্টর রেদওয়ানের সাথে দেখা করতে, অথবা ডক্টর রেদওয়ান কারোর সাথে দেখা করতে যাবে। পুষ্পের নানু রাবেয়া বেগমকে ডক্টর রেদওয়ানের চেম্বারে ঢুকতে দেখে শিলা চেম্বারের দরজায় কান পেতে দাঁড়িয়ে পড়ল, তারা কি বলছে সবটা শোনার জন্য। রেদওয়ানের কথা রাবেয়া বেগম ভেতরে ঢুকে গেল। রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, কেমন আছো রেদওয়ান? ভালো আছি খালাম্মা। আমার কানন কেমন আছে রেদওয়ান? ডক্টর রেদওয়ান রাবেয়া বেগমের দিকে তাকিয়ে দেখে বৃদ্ধ মানুষটার দু চোখ ছলছল করে উঠল। এই চোখে যেন অপরাধ আর তার অনুশোচনাই দেখা যাচ্ছে, কিন্তু রেদওয়ান দেখতে চায় না এসব। সে চোখ সরিয়ে নিল। রাবেয়া বেগম আবারও বলল, বলবে না যে কেমন আছে আমার কানন? ওর নাম কি তুমি কানন রাখোনি? রেদওয়ান এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ খালাম্মা, ওর নাম আমি কাননই রেখেছি। আর ভালো আছে কানন, আর তার সঙ্গে যে সে আমাদেরও ভালো থাকার কারণ। ওকে ছাড়া যে আমরা ভালো থাকতে পারি না খালাম্মা, ওই যে আমাদের একমাত্র বেঁচে থাকার আশা। আমি জানি, আমি বুঝতে পারছি, কিন্তু জানো তো রেদওয়ান, কাননকে তোমার হাতে তুলে দেওয়ার পর ভিতরে ভিতরে আমি আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের কাছে কতটা অপরাধী হয়ে গেছি। ডক্টর রেদওয়ান রাবেয়াকে থামিয়ে দিয়ে বলল, খালাম্মা, কেন এসব বলছেন? কেন এসব পুরনো কথা তুলছেন? কারণ আমার মেয়ে, আমার আর পারভিনের মেয়ে, আমাদের একমাত্র আশার আলো, আমাদের ফুলের বাগান। ফুলের নাম করতে রেদওয়ানের মনে পড়ে গেল পুষ্পের কথা। রেদওয়ান বলল, পুষ্পা? হ্যাঁ, পুষ্পই বলেছিলেন একজনের নাম রাখবেন, আর আমাকে বলেছিলেন যাকে আমি নিয়ে যাচ্ছি তার নাম যেন কানন রাখি, পুষ্প কানন। কেমন আছে বশির আর শিরিনের মেয়ে পুষ্প? ভালো নেই আমার পুষ্প, পদে পদে তাকে অপমান হতে হয়েছে তার গায়ের রঙের জন্য। ঠিক এই ভয়টাই তো পেতাম আমি সবসময়। শিরিনকে নিয়ে তার গায়ের রঙের জন্য কত কত অপমান সহ্য করেছিল লোকজনের কাছ থেকে। আল্লাহর দয়ায় একদিন বশির এলো আমার শিরিনের জীবনে।
ডক্টর বলল শিরিনের পেটেই দুটো যমজ মেয়ে সন্তান। কতই না খুশি হয়েছিল আমার শিরিন আর বশির। ফুটফুটেই দুটো যমজ কন্যা সন্তান হবে তাদের। নামও রেখে ফেলেছিল দুজনে মিলে। কিন্তু যখন দুই কন্যা দুনিয়ায় এলো, তাদের দেখে ভয় ঢুকে গেল আমার মনে। কারণ তারা আমার শিরিনের মতো গায়ের রং পেয়েছিল। শিরিনকে নিয়ে যে যন্ত্রণা সহ্য করেছি তা চোখের সামনে ভেসে উঠল আমার। তখন রাগে দুঃখে মনে হয়েছিল দুটো মেয়েকেই গলা টিপে মেরে ফেলি। আমি যে যন্ত্রণা সহ্য করেছি আমার একটা মেয়েকে নিয়ে, আমার শিরিন তার দুটো মেয়েকে নিয়ে কেমন করে সেই যন্ত্রণা সহ্য করবে? মানুষের কটু কথার পাগল করে দিবে আমার শিরিনকে। কিন্তু তারপরও মনে হলো না, দুজন নয় একজন। আর তখনই ফোন করি তোমায়। ডক্টর রেদওয়ানের চোখেও পানি ফেলে দিয়ে বলল, হ্যাঁ, আপনার ফোন পেয়ে ছুটে আসি আমি আর পারভিন। আপনার কাছ থেকে সদ্য জন্ম হওয়া বাচ্চাটাকে কোলে নিয়ে পারভিনের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। এই হাসি আমি আর কখনো পারভিনের মুখে দেখিনি। সঙ্গে সঙ্গে ভেবে ফেলি যত তাড়াতাড়ি সম্ভব পারভিন আর এই বাচ্চাটাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে, শিরিন আর বশিরের ধরাছোঁয়ার বাইরে। আমি আমাদের বিয়ের এত বছরও বাবা ডাক শুনিনি, আর পারভিনও শুনিনি কখনো মা ডাক। আমরা কোনোভাবেই এই ডাক শোনার লোভ সামলাতে পারবো না ভাই। আমরা কোনোভাবে এই ডাক শোনার লোভ সামলাতে পারবো না। তাই 5 দিনের ভিতর কাউকে কিছু না জানিয়ে বিদেশ চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমিই বলেছিলাম তোমাদের ওকে নিয়ে দূরে চলে যেতে। শিরিন আর বশির যদি জানতে পারতো আমি তাদের আরেকটা মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তখন তারা কখনোই আমাকে ক্ষমা করতে পারতো না। জানি না এখনো যদি তারা এই কথা কখনো শোনে, এই বুড়ো মানুষটাকে ক্ষমা করতে পারবে কিনা। জানবে না, বশির আর শিরিন কখনো কোনো দিনও এই কথা জানবে না খালাম্মা। আমি কখনো কারণকে এই দেশে আসতে দিব না, কখনো না, কোনো দিনও না। রাবেয়া বেগমের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে অস্থির গলায় বলে উঠল ডক্টর রেদওয়ান। রাবেয়া বেগম বলল, শান্ত হও রেদওয়ান, আমাকে একটাবার কাননকে দেখাবে কেমন দেখতে হয়েছে ও। ডক্টর রেদওয়ান তার ফোন থেকে কাননের ছবিটা বের করে রাবেয়া বেগমের দিকে দিল। রাবেয়া বেগম কাননের ছবি দেখে মুখে হাসি ফুটিয়ে বলল, ও তো আমার পুষ্প, ঠিক একই রকম হয়েছে দুই বোন, যেন দুজন দুজনের প্রতিচ্ছবি। ডক্টর রেদওয়ান বলল, কি যেন বলছিলেন খালাম্মা? পুষ্প ভালো নেই? রাবেয়া বেগম ডক্টর রেদওয়ানের হাতে ফোনটা দিতে দিতে বলল, সে অনেক কথা বাবা, নাই বা শুনলে এই অবাগীর কাহিনী। তুমি শুধু আমার কাননকে ভালো রেখো, ও যেন ভালো থাকে সেই দিকে খেয়াল রেখো। রাবেয়া বেগম বোরখার ওড়নাটা আবারও ঠিক করতে করতে বলল, আমি আজ যাই। শিরিন তোমার সামনে এলে এত ঘাবড়ানোর কোনো দরকার নেই। ও জানে জন্মানোর সময় ওর আরেক মেয়ে মারা গেছে, তাই। রাবেয়া বেগম চলে যেতে গিয়েও থেমে গিয়ে বলল, ও ভালো আছে খালাম্মা, আর ভালো থাকবে। ও ভালো থাকলে যে আমরা ভালো থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, পুষ্প কিন্তু এই হসপিটালেই আছে। মালা মানে তুমি আজ যার অপারেশন করলে তার বউ মালা, ও পুষ্পর ফুফাতো বোন। ওরা দুই বোন যেন একই আত্মা। পুষ্প মালার কাছেই আছে, তোমার ওর সাথে দেখা হতে পারে। তাই তুমি যেন আশ্চর্য না হও, তাই তোমাকে আগে থেকেই বলে দিলাম। আমি এখন যাই। এ কথাটা বলে রাবেয়া বেগম চেম্বার থেকে বেরিয়ে গেল। ওইদিকে রাবেয়া বেগম বেরোনোর আগেই শিলা দরজার সামনে থেকে সরে গেল। শিলা এতক্ষণ ডক্টর রেদওয়ান আর রাবেয়া বেগমের বলা সব কথাগুলোই শুনেছিল আর মোবাইলে রেকর্ডও করেছিল। শিলার কাছে এখন সবটাই পরিষ্কার। ওই দিন ডক্টর রেদওয়ানের বাড়িতে তার ফোনে শিলা যার ছবি দেখেছিল সে তাহলে পুষ্প নয়, পুষ্পের যমজ বোন কানন। দুজনে একেবারে জেরক্স কপি। মালা পুষ্পের কাঁধে মাথা ফেলে বসে আছে। পুষ্প বলল, মালা, উদয় ভাইয়া তোকে ভালোবাসে তো? ওনার প্রথম প্রেমের জন্য তোকে অবহেলা করে না তো? মালা শুকনো ঢোক গিলে পুষ্পের কাঁধ থেকে মাথা তুলে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ পুষ্প, উনি আমাকে খুব ভালোবাসে। আর ওনার প্রথম প্রেম তো সেই কবেই হারিয়ে গেছে। ওনার সেটা মনেই নেই। উনি এখন শুধু আমাকেই খোঁজে, শুধু আমাকেই ভালোবাসে। মালার কথা শুনে পুষ্প খুব বেশি খুশি হলো। খুব হালকা লাগছে মনটা। মালাকে নিয়ে এতদিন দুশ্চিন্তা অনেকটাই দূর হলো। উদয় অন্ধ জেনেও মালা সে অন্ধ ছেলেকে বিয়ে করেছে। তার উপর উদয় অন্য একজনকে ভালোবাসতো। তার এই খুনের দায়ে উদয় আজ খুনের আসামি। এসব নিয়ে পুষ্প খুব দুশ্চিন্তায় থাকতো। এসব কিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতো। কিন্তু আজ উদয়ের অপারেশন হয়েছে। আল্লাহর দয়ায় আশা করা যায় তার চোখ ভালো হয়ে যাবে। আর এখন মালা বলল উদয় তাকে খুব ভালোবাসে। এইসব কিছুতেই পুষ্পের মন আজ অনেকটাই হালকা লাগছে। এখন শুধু একটাই কাজ, খুব তাড়াতাড়ি সব প্রমাণ জোগাড় করে উদয়কে নির্দোষ প্রমাণিত করা। কিন্তু কিভাবে করবে সে? নিজেকেই নিজে প্রশ্ন করলো পুষ্প। হ্যাঁ,
উদয় ভাইয়াকে নির্দোষ প্রমাণ করতে হলে নিবিড় স্যারের সাথে থেকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। এই কেস সম্পর্কে প্রথম থেকে আবার পর্যবেক্ষণ করতে হবে, সবকিছু প্রথম থেকে জানতে হবে। কিন্তু আমি একা এই কাজটা পারবো না। মনে মনে এসবই ভাবলো পুষ্প, তারপর আবার মনে মনে ভেবে নিল। হ্যাঁ, এর জন্যে ওই উজান চৌধুরীর সাথে আমার হাত মেলাতে হবে। হোক ওনাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দেব, কিন্তু তার আগে মালাকে আমি সম্পূর্ণভাবে সুখী দেখতে চাই। ওকে অসুখী রেখে আমি নিজেকে নিয়ে ভাবতে পারবো না। আর সেই জন্য ওই উজান চৌধুরীর সাথে হাত মেলাতে হলে সেটাই করব আমি। তার এই ভাবনার মাঝে তার ধ্যান ভাঙলো উজানের ডাকে। উজান পুষ্প আর মালার সামনে থেকে মালাকে বলল, ভাবি, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মালার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, সঙ্গে অস্থিরতাও। মালা বসা থেকে উঠে অস্থির হয়ে পড়ল উদয়ের কাছে যেতে। উজান মালাকে বাধা দিয়ে বলল, ভাবি, ভাইয়ার কেবিনে ডক্টর আছে, ডক্টর চেক আপ করছে। ডক্টর চেক আপ করে বেরিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মালা অস্থির হয়েই বলল, কখন বের হবে ডক্টর? উনি ভালো আছেন তো? উজান তাকালো পুষ্পের দিকে। পুষ্প মালাকে বলল, মালা তুই শান্ত হ, ডক্টর বেরিয়ে গেলেই তুই উদয় ভাইয়ের সাথে দেখা করে আসিস। ঠিক তখনই ডক্টর রেদওয়ান আর ডক্টর সিদ্দিককে বেরিয়ে আসতে দেখা গেল। তাদেরকে আসতে দেখে উজান, পুষ্প, মালা এগিয়ে গেল। পুষ্প ডক্টর রেদওয়ানের সামনে যেতেই ডক্টর রেদওয়ান যেন থমকে গেছে। তার সামনে একে দাঁড়িয়ে আছে পুষ্প নাকি তার মেয়ে কানন। কি অসম্ভব মিল এই দুই বোনের মধ্যে। উজানের ডাকেই ডক্টর রেদওয়ানের ধ্যান ভাঙল। ভাইয়াকে কেমন দেখলেন ডক্টর আঙ্কেল? উদয় ভালো আছে উজান, সব ঠিকঠাক। তোমরা ওর সাথে গিয়ে দেখা করতে এসো। জি আচ্ছা। এই কথা বলে উজান মালা আর পুষ্পকে নিয়ে কেবিনের ভেতর চলে গেল। ডক্টর রেদওয়ান তাকিয়ে রইল পুষ্পের যাওয়ার দিকে। ডক্টর সিদ্দিকী তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ডক্টর রেদওয়ান, কি হয়েছে? ডক্টর রেদওয়ান বলল, না কিছু না। এই কথা বলে ডক্টর রেদওয়ান তার চেম্বারে চলে গেল। উজান, পুষ্প আর মালা উদয়ের কেবিনে ঢুকলো। উদয়ের চোখে ব্যান্ডেজ, হাতে স্যালাইন লাগানো। উজান উদয়ের অন্য হাতটা ধরে বলল, ভাইয়া কেমন আছো? উদয় ভাইয়ের হাতটা শক্ত করে ধরেই বলল, ভালো আছি ভাই। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, আমি ঠিক আছি। মা কোথায়? দাদিমা আর মালা? উদয়ের মুখে নিজের নাম শুনে মালার চোখ ছলছল করে উঠল। মনে হলো সে যেন অনেক কিছু পেয়ে গেছে আজ এই মানুষটার থেকে। উজান বলল, মা আর দাদিমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়া। এখন তোমার জ্ঞান ফিরে এসেছে, এখন ওদেরকে ফোন করে আসতে বলবো। আর ভাবি এখানেই আছে। এই কথা বলে উজান সরে গেল। পুষ্প মালাকে ইশারা করলো উদয়ের কাছে যেতে। মালা গুটি গুটি পায়ে এগিয়ে গেল উদয়ের কাছে। পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি ভালো আছি, দেখো। আপনার চোখে খুব ব্যথা হচ্ছে তাই না? না, কোনো ব্যথা হচ্ছে না। মিথ্যে বলবেন না, আমি জানি। আমাকে এতটাও বোকা ভাববেন না। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক চালাক, ঠিক আছে। হ্যাঁ, একটু তো ব্যথা হচ্ছেই। মালা এবার আরো কান্না করতে লাগলো। উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, আপনার এই ব্যথা আল্লাহ আমাকে কেন দিচ্ছে জানি না। আমি সহ্য করতে পারছি না আপনার কষ্ট। উদয় মালার হাতটা শক্ত করে ধরে বলল, এই যে এই কষ্ট যে আমার সহ্য করতে হবে মারা। আমি যে চোখে আলো ফিরে পেতে চাই, আর সে আলোয় তোমাকে দু চোখ ভরে দেখতে চাই। মালা মুখ তুলে তাকালো উদয়ের দিকে। কি বললো উদয়? উদয় তাকে দু চোখ ভরে দেখতে চায়? তার ভাগ্য বুঝি এই সুখ থাকবে? তার স্বামী তাকে দু চোখ ভরে দেখবে? মালার মুখে হাসি ফুটে উঠল। উদয় ব্যথা পাচ্ছে ভেবে তার যে কষ্ট হচ্ছিল, এখন সেই কষ্ট দূর হয়ে গেল উদয়ের এই একটা কথায়। ওইদিকে পুষ্প কেবিন থেকে বাইরে বেরিয়ে এলে উজান তাকে পেছন থেকে ডাকলো, পুষ্প দাঁড়াও প্লিজ। পুষ্প দাঁড়িয়ে গেল। উজান তার হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল। তার হাত ধরে এভাবে টানে নিয়ে যেতে দেখে পুষ্প বিরক্ত হয়ে বলল, আরে আশ্চর্য, আমার হাত ছাড়ুন। হসপিটালের এক কোণে একটা নিরিবিলি স্থানে গিয়ে উজান পুষ্পের হাত ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? এভাবে চেঁচিয়ে কথা বলার কি আছে? আমি হাত ধরাতে কি তোমার হাতে ফুসকা পড়েছে? না, আপনার মতো এত সুদর্শন পুরুষ আমার মতো কালো মেয়ের হাত ধরাতে তো আমার হাত ধন্য হয়ে গেছে। ফোসকা পড়া তো কোনো প্রশ্নই ওঠে না। উজান বিরক্তি নিয়ে বলল, প্লিজ পুষ্প, আজ আমার মন আর মাথার উপর দিয়ে অনেক দখল গেছে, তাই প্লিজ আমার মেজাজ গরম করো না। আমি কথা বলে যদি আপনার মেজাজ গরম হয় তাহলে কেন কথা বলছেন আমার সাথে? আমি তো কথা বলতে চাইনি। উজান এবার শান্ত কণ্ঠে অনুরোধের সুরে বলল, প্লিজ পুষ্প, আমার কথা শোনার চেষ্টা করো।
আমার তোমাকে কিছু বলার আছে। কি সম্পর্কে? ভাইয়ার সম্পর্কে। পুষ্প এবার শান্ত হয়ে বুকে দুহাত গুজে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ঠিক আছে বলুন। পুষ্পের এভাবে শান্ত হওয়া দেখে হাসলো উজান, কিন্তু পুষ্পের চোখে সে হাসি চোখে পড়ল না। উজান বলল, পুষ্প, ভাইয়ার মামলার বিষয়ে তুমি কি আমাকে সাহায্য করবে? পুষ্প এবার উজানের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কিরকম সাহায্য? আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। পুষ্প আর উজানের মধ্যে কি কথা হয়েছে তা আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন। কথা শেষ করে পুষ্প আর উজান হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মাঝেই ডক্টর রেদওয়ানের সাথে দেখা। ডক্টর রেদওয়ান পুষ্পের কাছে এগিয়ে গিয়ে পুষ্পের মাথায় হাত রেখে বলল, কেমন আছো পুষ্প? পুষ্প অবাক হয়ে গেল ডক্টর রেদওয়ান তার নাম ধরে ডাকায়। ডক্টর রেদওয়ানের সাথে তো তার একটু আগেই মাত্র দেখা, উনি কি করে তার নাম জানলো? উজানও অবাক হয়ে তাকিয়ে আছে ডক্টর রেদওয়ানের দিকে। পুষ্প আমতা আমতা করে বলল, আপনি আমার নাম মানে? আমি তোমার নাম কি করে জানলাম তাই তো? তোমার মা আর আমার স্ত্রী ছোটকালের বন্ধু। তোমার মা বাবাকে আমি খুব ভালো করেই চিনি। এই তো অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই তোমার মা আর নানুর সাথে কথা হলো। পুষ্প মুখে হাসি ফুটিয়েই বলল, ও আচ্ছা, আমি দুঃখিত আঙ্কেল, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমাকে তোমার না চেনারই কথা। তো এখন কি সে পড়ছো তুমি? অনার্স ফার্স্ট ইয়ার। ডক্টর রেদওয়ান মনে মনে বলল। আমার কারণও তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। ঠিক ডক্টর রেদওয়ান পুষ্পের মাথায় হাত রেখেই বলল, আছে মা, খুব ভালো করে পড়াশোনা করবে, আবার দেখা হবে। এই কথা বলেই ডক্টর রেদওয়ান চলে গেল। ঠিক তখনই পুষ্পের ফোনে রিং বেজে ওঠে। পুষ্প হাতে ফোনটা চোখের সামনে আনতেই দেখে নিবিড়ের কল। যেহেতু উজান পুষ্পের পাশে দাঁড়িয়ে ছিল, তাই তার চোখেও পুষ্পের ফোনে নিবিড় স্যার লেখাটা এড়ালো না চোখ থেকে। পুষ্পের ফোনে নামটা চোখে পড়তে বুকটা মোচড় দিয়ে উঠল উজানের। পুষ্প ফোনটা রিসিভ করে সামনে এগিয়ে গেল। উজান ওখানেই দাঁড়িয়ে থাকলো আর পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ কতটা নিরুপায় হলে নিজের বিয়ে করা স্ত্রীর ফোনে অন্য কারো নাম দেখে বুকের ভেতর কষ্ট হলেও মুখ ফুটে কিছু বলার উপায় থাকে না। এসব ভেবে হাত মুষ্টিবদ্ধ করে নিল উজান। ওইদিকে পুষ্প ফোন রিসিভ করতে ওপাশ থেকে নিবিড় বলল, হ্যালো পুষ্প, কোথায় তুমি? আমি তো হসপিটালে। এখনো হসপিটালে? অপারেশন তো কখন শেষ হয়ে গেছে। পুলক বলল বাড়িতেও ফিরে এসেছে। হ্যাঁ, ওরা চলে গেছে। উদয় ভাইয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত মালা যেতে চাচ্ছিল না, তাই আমিও ওর সাথে থেকে গেলাম। বুঝতে পেরেছি। কিছু বলবেন আপনি? নিবিড় হয়তো পুষ্পকে কিছু বলতে চাইছিল, কিন্তু কিছু একটা ভেবে আবারও বলল, না থাক, পরে বলবো। আমি এখন রাখি, সাবধানে দেখো। এই কথা বলে নিবিড় ফোনটা রেখে দিল। উদয়ের জ্ঞান ফিরে এসেছে শুনেই চৌধুরী বাড়ির সবাই চলে এসেছে। জলি চৌধুরী উদয়ের কপালে চুমু দিয়ে কাঁদতে কাঁদতে বলল, এখন কেমন আছিস বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? উদয় বলল, না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। যেটুকু হচ্ছিল তোমার কণ্ঠস্বর শুনে যেন আর সেটুকুও নেই। জলি চৌধুরী আবারও ছেলের কপালে চুমু দিয়ে বলল, আল্লাহ আমার ছেলের কষ্টকে সার্থক করুক। আমার ছেলে যেন আবারও দুই চোখে আলো ফিরে দেখতে পায়, সেই দোয়াই করছি। কেবিনে থাকা সবাই একসঙ্গে আমিন বলে উঠল। উদয়কে দেখে শিরিন বেগম আর বশির হায়াত কেবিন থেকে বেরিয়ে আসতে দেখা হলো ডক্টর রেদওয়ানের সাথে। ডক্টর রেদওয়ান ভয় পেতে না চাইলেও কেমন যেন ভয় লাগছে মনের ভেতর। শুকনো ঢোক গিল ডক্টর রেদওয়ান। বশির হায়াত মুখে হাসি ফুটিয়ে বলল, ডক্টর রেদওয়ান মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ডক্টর সাহেব আমাকে চিনতে পারছেন? ডক্টর রেদওয়ান আর বশির একসঙ্গে হেসে উঠল। শিরিনও হাসলো তাদের সাথে। ডক্টর রেদওয়ান বলল, কি বলছেন বশির ভাই? চিনতে পারবো না কেন? আর আপনি আমাকে ডক্টর সাহেব বলছেন কেন? ভুলে যাবেন না আপনিও একজন হেডমাস্টার। তাহলে কিন্তু আমিও আপনাকে মাস্টার মশাই বলে রাখবো। ডক্টর রেদওয়ান আর বশির একসঙ্গে হেসে উঠল। শিরিনও হাসলো তাদের সাথে। ডক্টর রেদওয়ান বলল, চলুন চেম্বারে গিয়ে বসি। ডক্টর রেদওয়ান সহ বশির হায়াত আর শিরিন বেগম এগিয়ে গেল চেম্বার থেকে। চেম্বারে গিয়ে শিরিন চেয়ারে বসতে বসতে বলল, পারভিন কেমন আছে রেদওয়ান ভাই? পারভিন ভালো আছে সেদিন। তোমরা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী, 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে সুখের সংসার আমার। 2 মেয়ে বলায় ডক্টর রেদওয়ানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে মনে বলল, শিরিন আবার জানে না তো তার 2 মেয়ে আছে? ডক্টর রেদওয়ান আমতা আমতা করে বলল, 2 মেয়ে মানে? মানে মালার কথা বলছি। বলতে গেলে মালা ও আমার আরেক মেয়ে। আমার মেয়ে পুষ্পর মতোই। আমি ওকে ছোট্ট থেকে বড় করেছি। ডক্টর রেদওয়ানের এবার যেন ভয় দূর হলো। মালা যে বশির হায়াত আর শিরিনের সংসারেই ছিল
ডক্টর রেদওয়ানের সে কথা মনেই ছিল না। সে তো মনে করেছে শিরিন আবার জেনে গেল না তো যে তার নিজের 2 মেয়ে আছে। শিরিন বলল, রেদওয়ান ভাই, আপনার মেয়ে কেমন আছে? বাবা ভালো আছে শিরিন। এটুকু বাক্যে শেষ করলো ডক্টর রেদওয়ান। শিরিন আবারও বলল, পারভিনের বিয়ে প্রায় অনেক বছর পর আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ের আগেই 3বারে 3 বাচ্চা জন্মের সময় মারা যায় ওর। আমার বিয়ের পর ওর লাস্ট প্রেগনেন্সি ডেট ছিল আমার সাথে। ও আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল ওর জন্য দোয়া করতে, যাতে ওর এই বাচ্চাটা ঠিকঠাকভাবে জন্ম নেয়। আর আমাকেও বলেছিল নিজের যত্ন নিতে। আমার মেয়ে হওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সুস্থ হয়ে খবর পাই পারভিনের নাকি মেয়ে সন্তান হয়েছিল, আর ওর এই বাচ্চাটা সুস্থ ছিল। কিছুদিন পর ওর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি আপনি নাকি বাচ্চা আর ওকে নিয়ে কানাডা চলে গেছেন। ডক্টর রেদওয়ান বলল, আর শিরিন তুমি ঠিকই বলেছো। শিরিনের বিয়ের 5 বছর আগে পারভিনের বিয়ে হয়। শিরিন শ্যামলা ছিল বলেই বারবার ওর বিয়ে ভেঙে যেত। আর ওদিকে পারভিনও বিয়ের পর 3বার বাচ্চা জন্মের পর মারা যেত। বিয়ের পর 3বার বাচ্চা জন্মের পরও মারা যেত। 2 বান্ধবীর মনের দিক দিয়ে অসুখে ছিল। একজন আরেকজনকে সব মনের কথা শেয়ার না করে থাকতে পারতো না। পারভিনের স্বামী ডক্টর রেদওয়ান খুব ভালো মানুষ ছিল। এত কিছুর পরও পারভিনের হাত ছাড়েনি। ধৈর্য ধরেই বসেছিল একটা বাচ্চার মুখ দেখার। শিরিন পারভিনকে বলতো, রেদওয়ান ভাইয়ের মতো এমন একজন মানুষ যেন তার জীবনে আসে। এর কিছুদিন পরেই বশির হায়াতের সাথে শিরিনের বিয়ে হয়। বিয়ের 1 বছরের মাথায় শিরিন প্রেগনেন্ট হয়। ওদিকে পারভিনও 4র্থবার প্রেগনেন্ট হয়। দুজনের ডেলিভারি ডেট প্রায় একই সাথেই ছিল। শিরিনের ডেলিভারি 2 দিন আগে পারভিনের ডেলিভারি পেন উঠে। ডেলিভারির পর পারভিনের 4র্থ বাচ্চাটাও মারা যায়। পারভিন ওইবার খুব ভেঙে পড়েছিল। সে এতটাই ভেঙে পড়েছিল যে সুইসাইড করতে গিয়েছিল। ডক্টর রেদওয়ান পারভিনের এই অবস্থা দেখে নিজেও ভেঙে পড়েছিল। পারভিনকে সবসময় ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। 2 দিন পর হঠাৎই একদিন ফোন এলো রাবেয়া বেগমের। ফোন পাওয়ার পর ছুটে যায় রাবেয়া বেগমের বাড়ি। রাবেয়া বেগম শিরিনের এক মেয়েকে তুলে দেয় পারভিন আর রেদওয়ানের হাতে, আর বলে দেয় এই মেয়ের নাম যেন রাখে কানন। শিরিনের কাছে পুষ্প আর পারভিনের কাছে কানন। ফজরের নামাজ পড়ে বারান্দার মুক্ত বাতাসে নিজেকে মেলে ধরল পুষ্প। চারিদিকের স্নিগ্ধ সকাল যেন সবাইকে জানান দিচ্ছে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে। সকালে নির্মল আকাশ আরেকটা রোদেলা দিনের প্রতিশ্রুতি দিচ্ছে। চারিদিকে বইছে মৃদুমন্দ বাতাস, যে বাতাস ধুয়ে নিয়ে যায় সকল হতাশা। পুষ্প শহরের কোলাহলমুক্ত নিরিবিলি রাস্তার দিকে তাকালো। কত শান্ত আর সুন্দর লাগছে শহরটা। কিছুক্ষণ পরেই ঠিক এই শহরটাই ব্যস্ত শহরে রূপ নিবে। সবাই ছুটবে যার যার নিজস্ব দায়। আজ মনটা খুব ফুরফুরে লাগছে পুষ্পের। কেমন যেন হালকা লাগছে মন। মনে হচ্ছে সবকিছু ভালো হবে। সবকিছু ভালো হওয়াই চাই তার। এসব কিছু মনে আসতে মালার হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল পুষ্পে। আর সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটেও ফুটে উঠল তৃপ্তির হাসি। ঠিক সে সময়ে একটা থামার আওয়াজ ভেসে আসলো পুষ্পের কানে। বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখতে পেল একটা গাড়ি এসে দাঁড়িয়েছে পুষ্পের বাড়ির সামনে। গাড়িটা তো নিবিড়ের গাড়ির মতো লাগছে, কিন্তু এত সকালে নিবিড়ের গাড়ি এখানে কেন আসবে? পুষ্প ভ্রু আক্ষেপ হলো তখন যখনই তার ফোনের স্ক্রিনে ভেসে উঠল নিবিড় সেন বলে নামটা। এত সকালে নিবিড়ে ফোন পেয়ে কিছুটা অবাকের সাথে সাথে ভ্রুও কুচকালো পুষ্প। ফোন রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভেঙেছে তোমার, নাকি ঘুমে ডিস্টার্ব করলাম? না, আমি এত সকাল পর্যন্ত ঘুমাই না। তাহলে নিচে নেমে আসো, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। পুষ্পের সন্দেহই তাহলে ঠিক হলো। তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটা নিবিড় খন্দকারের। পুষ্প বলল, এত সকালে আপনি আমার বাড়ির সামনে? নিচে এসো, তারপরই বলছি। পুষ্প আর কিছু না বলে নিচে চলে গেল। বাড়ির বাইরে বেরিয়ে দেখে নিবিড় গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পুষ্পকে দেখে মুখে হাসি ফুটে উঠল নিবিড়ের। পুষ্প নিবিড়ের সামনে দাঁড়িয়ে বলল, এত সকালে আপনি এখানে? মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। পাশাপাশি হাঁটতে বেশ ভালোই লাগবে। নিবিড় মিথ্যে বলল পুষ্পকে। আসলে নিবিড় পুষ্পের সাথে দেখা করতেই এত সকাল সকাল তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এই 2 দিন পুষ্পের দেখা পায়নি সে। উদয়ের অপারেশনের সময় পুষ্প সবসময় মালার পাশে থাকার চেষ্টা করেছে, আর তার এই অনুপস্থিতি নিবিড়কে অনেক উতলা করে তুলেছে। সারা রাত ঘুম আসেনি নিবিড়ের।
নির্ঘুম চোখে শুধু পুষ্পকেই খুঁজেছে। শেষ রাতে যে একটু ঘুম এসে ধরা দিল চোখে, সেই ঘুমের স্বপ্নের মাঝেও হানা দিয়েছে এই সামনে দাঁড়িয়ে থাকা রমণী। একরাশ অভিযোগ নিয়ে এসে দাঁড়িয়েছে শ্যামবতীর সামনে। বলতে ইচ্ছে করছে, ইদানিং কেন তাকে এত ডিস্টার্ব করা হয়, তার অনুপস্থিতিতে কেন এত জ্বালাতন হয় বুকের ভেতর। কিন্তু কিছুই বলতে পারল না নিবিড়, শুধু তাকিয়ে রইল তার উত্তরের অপেক্ষায়। পুষ্প নিবিড়ের উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বলল, শুনেছি শহরের মানুষদের মর্নিং ওয়াক করার জন্য আলাদা পোশাক থাকে, কিন্তু আপনি কি এই প্যান্ট আর টি শার্ট পরেই মর্নিং ওয়াক করেন নাকি? নিবিড় তো মর্নিং ওয়াক করতে আসেনি, এসেছে পুষ্পকে এক নজর দেখতে। পুষ্প কিছুক্ষণ পরে হসপিটালে চলে যাবে মালার কাছে। নিবিড়ের সাথে দেখা করার কথা তার মনেই আসবে না, কারণ সে তো শুধু প্রয়োজনে নিবিড়ের কাছে যায়। কিন্তু নিবিড় নামের পুরুষটা যে প্রয়োজনে অপ্রয়োজনে পুষ্প নামক শ্যামবতী কন্যাকেই পাশে যায়, সেটা তো এই শ্যামবতী কন্যা জানে না। তাই তো খুব সকাল সকাল চলে এসেছে নিবিড় পুষ্পের সাথে দেখা করতে। কেন এসেছে পুষ্প জানতে চাইলে মর্নিং ওয়াকের কথা বলে দিবে, সেটাও ভেবে এসেছে। না হলে এই সকাল সকাল আসার কারণ আর কি বা বলতো। কিন্তু এবার কথা ঘুরিয়ে বলল, ওই সব পোশাক টোশাক বাদ দাও, আমি এভাবেই মর্নিং ওয়াক করি, তুমি চলো আমার সাথে। কিন্তু আমি তো দৌড়াতে পারি না। তাহলে হাঁটবো। এত তাড়াতাড়ি হাঁটতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আস্তে আস্তেই হাঁটবো। কিন্তু এতে তো আপনার মর্নিং ওয়াক হবে না। না হলে না হলো, আজ না হয় পার্কে একটু সময় হাঁটলাম। পুষ্প আর কিছু বলতে পারলো না। এই মানুষটা কেন যেন কোনো কিছুতে না করতে পারে না পুষ্প। প্রথম দেখাতেই তো কতগুলো বখাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়ে তার উপর ঋণী হয়ে গেছে পুষ্প। তারপরের দেখায় তাকে নিজের সাথে থেকে ইন্টার্নি করার সুযোগ করে দেওয়া, তাকে চেনা না জানে না, না জেনেও ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টদের মধ্য থেকে তাকে এই সুযোগটা দিয়েছে এই নিবিড় খন্দকার। হাতে কলমে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, আর তারপর তার এক কথায় নিজে থেকে উদয়ের মামলার তারিখও পিছিয়ে নিয়েছে এই নিবিড় খন্দকার। পুষ্প সত্যি এই মানুষটার উপর ঋণী। নিবিড় দরজা খুলে দিল গাড়ির। পুষ্প গাড়িতে উঠে বসলো। নিবিড় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি গিয়ে থামলো পার্কের সামনে। পুষ্প আর নিবিড় গাড়ি থেকে নেমে পড়ে। সতেজ বাতাস ও মনোরম পরিবেশের স্বাদ নিতে সকাল সকাল ছুটে এসেছে মানুষজন। পার্কের বিভিন্ন স্থানে লাগানো আছে বাহারি রঙের ফুল গাছ, আর কিছুটা দূরে সুবিস্তীর্ণ লেক। খুব সুন্দর একটা পরিবেশ চারপাশে। পার্কের রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে পুষ্প আর নিবিড়, দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে নিবিড় বলল, তোমার কি আনইজি ফিল হচ্ছে আমার পাশে হাঁটতে? এত বড় ব্যারিস্টারের পাশে আমি সামান্য একজন, তার উপর আমি আপনার স্টুডেন্ট, আনইজি ফিল তো হবেই। উচ্চ স্বরে হাসলো নিবিড়, তারপর বলল, মনে হচ্ছিল তুমি আনইজি ফিল করছো, কিন্তু তার যে এতগুলো কারণ তা বুঝতে পারিনি। কোনো পার্কের মধ্যে কি টিচার স্টুডেন্ট আসতে পারে না? আসতে পারে বুঝি, জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজ থেকে আমাকে শুধুমাত্র বন্ধুই ভাববে, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। পুষ্প কিছুটা অবাক হয়ে বলল, আপনি বন্ধু? কেন, আমার বয়সটা কি বেশি বেড়ে গেছে? দাদু হওয়ার বয়স চলে এসেছে? ঠোঁট টিপে হাসলো পুষ্প, তারপর বলল, সেটা বলিনি, আসলে সত্যি বলতে আপনাকে কিছুটা ভয় পাই আমি, তাই বন্ধু। পুষ্পের কথা শুনে থেমে গেল নিবিড়। হঠাৎ করে হাঁটা থামিয়ে দেওয়ায় পুষ্প থেমে গিয়ে তাকালো নিবিড়ের দিকে। নিবিড় বলল, একটা আয়না আছে তোমার কাছে? পুষ্প অবাক হয়ে গেল। এই পার্কের মধ্যে ওনার আয়না কি প্রয়োজন? পুষ্প মাথা নেড়ে বলল, না, কিন্তু কেন? না মানে চেহারাটা একবার দেখতাম আর কি। চেহারা কি সত্যি বাঘ ভাল্লুক নাকি গরিলার মতো হয়ে গেছে? নিবিড়ের এই কথা শুনে পুষ্প উচ্চ স্বরেই হেসে ফেলল। ঋণিঝিনি কণ্ঠের মিষ্টি হাসি যেন এই শান্ত প্রকৃতির চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর তার সাথে সাথে এক প্রেমিক হৃদয়ে দিয়ে যাচ্ছে ভালোবাসার ছোঁয়া। নিবিড় এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই পুষ্প নামক শ্যামবতী কন্যার দিকে। সত্যি নামের মতোই যেন সদ্য ফুটে ওঠা এক ফুল। কিন্তু কোন ফুল? এ কেমন যেন এ যেমন তেমন ফুল নয়, এ যেন সদ্য ফুটে ওঠা এক কালো গোলাপ, যে গোলাপের সৌন্দর্য কোনো পুরুষ বুঝতে না পারলেও বুঝতে পারে শুধু প্রেমিক পুরুষ। আর সেই প্রেমিক পুরুষের হৃদয়ে এই কালো গোলাপ মুহূর্তের মধ্যেই ফোটাতে পারে তার ভালোবাসার লাল গোলাপ। নিবিড়ের এভাবে তাকিয়ে থাকা দেখে পুষ্প তার ঋণিঝিনি কণ্ঠের হাসি থামিয়ে দিল। নিবিড় আবার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে
অস্পষ্ট স্বরে বলল। অসম্ভব সুন্দর। নিবিড়ের এই অস্পষ্ট স্বরে বলা কথাটা পুষ্প শুনতে না পেলেও নিবিড়ের কথা বলে যেন তৃপ্তি পেল। ওইদিকে মর্নিং ওয়াক করতে আসা শিলার চোখে পড়ল নিবিড় আর পুষ্পের উপর। দূর থেকে পুষ্প আর নিবিড়কে একসঙ্গে দেখে শিলা তার মোবাইলে একটা ছবি তুলে নিল।